এইচএসসি ২৭ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ম্যাথ ক্লাসে। অ্যাকচুয়ালি এটা ১ম ম্যাথ ক্লাস এবং একই সাথে তোমাদের এইচএসসি জার্নির ১ম ক্লাস। তো ১ম ক্লাসটা আমার সাথে শুরু হচ্ছে। তো কেমন আছো সবাই? আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? এভরিথিং যদি ওকে থাকে আমাকে একটু ওকে লিখে কনফার্ম করে দিও। ঠিক আছে? আমরা কিন্তু এসএসসি লাইফ শেষ করে এবার এইচএসসি লাইফ শুরু করতেছি। এই এইচএসসি জার্নি শুরু করতেছি। সো খুব ক্রুশাল একটা টাইম যাবে সামনে। তো তোমরা হয়তো ভাবতেছো যে ভাইয়েরা হয়তো ভয় দেখায়। বাট আসলে সিনারিওটা কি? এটা কিছুদিনের মধ্যেই তুমি বুঝে যাবা। সো ওকে ফাইন। আমি একটু কমেন্ট গুলাও দেখতে চাচ্ছিলাম। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম সালাম, যারা আদাব দিচ্ছে আদাব, যারা নমস্কার দিচ্ছে নমস্কার। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে? আমরা একটু কুইক সবাই জয়েন করে ফেলি। ঠিক আছে? কুইক জয়েন করে ফেলি। তা আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ওকে। তো শুরুতেই কিছু কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে যে ভাইয়া, আমি যখন ক্লাস নিব তখন কিন্তু খাতা কলম কিচ্ছু সাথে রাখা যাবে না। ঠিক আছে? খাতা কলম সবকিছু দূরে সরায় রাখবো। ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করব। ফুল কনসেনট্রেশন দিয়ে ক্লাস করব এবং ক্লাস করার পরে এই ক্লাসের অ্যানোটেড পিডিএফটা মানে যেটাতে আমি দাগায়, দাগায় পড়াবো, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা। তো পরবর্তীতে তোমরা যেটা করবা যে এই ক্লাসটা চেষ্টা করবা আরেকবার করার। হ্যাঁ? 2nd টাইম করবা এবং 2nd টাইম যখন করবা তখন কিন্তু তুমি হচ্ছে চাইলে স্পিডটা একটু কম বেশি করে নিতে পারো। তোমার যদি মনে হয় ভাই একবার তো লাইভ ক্লাস করছি, এখন লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্শনটা আমি চাইলে একটু স্পিডটা ডাবল করে নিই তাহলে আমার সময়টা কম লাগে। হ্যাঁ, এটা তুমি করতেই পারো। আর যখন তুমি 2nd টাইম ক্লাসটা করতেছো তখন হচ্ছে তুমি নোট খাতায় নোট করবা। ঠিক আছে? আর নোট খাতার উপকারিতা নিয়ে, নোট খাতার গুরুত্ব নিয়ে স্পেশালি এইচএসসি লাইফে নোট খাতা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নোট খাতা তৈরি করার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। এটা নিয়ে আমার একটা স্পেশাল ভিডিও আছে। তোমরা অনেকে হয়তো দেখে থাকবা। যারা শিখতে নতুন আছো তাদেরকে বলব যে শিখর ইউটিউব চ্যানেলে গেলে নোট খাতা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে একটু দেখে নিও। ঠিক আছে? আর সবাইকে কিছু কথাবার্তা বলি ক্লাস শুরু করার আগে, সেটা হচ্ছে যে ভাইয়া, আমরা অনেকেই ইমোশনাল ডিসিশন বেশি নেই। ডিসিশন গুলার পিছনে আসলে আমরা অতটাও ব্রেন খাটাই না যতটা আমাদের ইমোশন কাজ করে। ফর এক্সাম্পল, বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টস এসএসসি পরীক্ষায় পার করার পরে এইচএসসি তে এসে সায়েন্স নেয়। তো এইটার পিছনে ২ টা কারণ। একটা হচ্ছে যে বন্ধু-বান্ধব সবাই সায়েন্স নিচ্ছে, সো আমাকেও সায়েন্স নিতে হবে। আরেকটা কারণ হচ্ছে ফ্যামিলির সবাই চায় ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক। বাট বাস্তবতা হচ্ছে ভাইয়া, তোমার যেই সাবজেক্টে প্যাশন, যেই সাবজেক্টটা তোমার ভালো লাগে, হ্যাঁ? সেইটাই তুমি যদি নাও তাহলে তোমার ওইটাতে ভালো করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক আছে? তোমার যদি আ ব্যবসা ভালো লাগে, ভবিষ্যতে ব্যবসায়ী হইতে চাও তাহলে কিন্তু তোমার জন্যে ব্যবসা শাখা, ব্যবসা শিক্ষা, তাই না? যার জন্য যেটা দরকার আরকি। আমার যেমন ম্যাথ ভালো লাগতো, ফিজিক্স, কেমিস্ট্রি ভালো লাগতো। সো আমি হচ্ছে সায়েন্স নিছি। আমি ব্যবসা অতটা বুঝি না। অনেক চেষ্টা করছি অর্থনীতি বুঝতে পারিনি। যার কারণে আসলে আমি কমার্সে গেলে খুব একটা ভালো করতাম না। ঠিক আছে? যার যেটাতে প্যাশন। আমার যেমন আবার সাহিত্যে প্যাশন ছিল। সো সাহিত্য আমার ভালো লাগতো। সো আমি তোমাদেরকে আবারও বলতেছি, সেটা হচ্ছে যে ভাইয়া, ডিসিশন গুলো একটু ভেবে চিন্তে নিব। যার যেটাতে আগ্রহ সেটা নিলেই ভালো হয়। স্পেশালি অনেকেই আছো যারা হচ্ছে আ 8, 9, 10 এ ম্যাথ পছন্দ করতা না। ম্যাথে অনেক গ্যাপ আছে, বুঝতে পারো না। তো এরকম যদি হয় ভাইয়া, তাহলে কিন্তু সায়েন্সের এইচএসসি সায়েন্স তোমার জন্য একটু হার্ড হবে। তবে হ্যাঁ, এটাকে ওভারকাম করা পসিবল যদি তোমার স্ট্রং ডিটারমিনেশন থাকে। স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, এফোর্ট থাকতে হবে। তাহলে ভাইয়া অবশ্যই যেকোনো কিছু ওভারকাম করা সম্ভব। মানুষ চাইলে পারে না এমন কিছু আসলে দুনিয়াতেই নেই। সো তোমাকে আগে স্ট্রংলি বিলিভ করতে হবে তোমার দ্বারা সম্ভব। চাইতে হবে স্ট্রংলি, এন্ড দেন তোমাকে সেটার জন্য ঝাঁপায় পড়তে হবে। ঠিক আছে? সো আমরা কি সবাই ঝাঁপায় পড়ার জন্য রেডি কিনা? আমরা সবাই ঝাঁপায় পড়ার জন্য রেডি কিনা? আমি এবার আরেকটা কথা বলব, যেহেতু একদম স্টার্টিং ক্লাস আজকে, সেটা হচ্ছে আমি এটা জানাই দিও যে তোমরা সবাই এইচএসসি লাইফটা, এই লাইফটাতে আসলে মানে নিজের সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য রেডি কিনা? ঠিক আছে? এসএসসি পরীক্ষা দিছো ২ বছর, এর পর ২ টা বছর, 9 এ ১ বছর, 10 এ ১ বছর, তারপরেও কয়েক মাস সময় পাইছো। বাট ইন্টারে কিন্তু এত সময় পাবা না। ওভারঅল আজকে থেকে তুমি যদি কাউন্ট করো, ১.৫ বছর সময়ের মধ্যে তোমার ইন্টার পরীক্ষা হয়ে যাবে। যদি তুমি আজকে থেকে কাউন্ট করো। ঠিক আছে? সো এত সময় পাবা না। অনেক কনজাস্টেড পিরিয়ড থাকবে, সিলেবাস অনেক বড়। এগুলো নিয়ে আগেও কথাবার্তা বলছি। সো এই লাইফটা কিন্তু অনেক প্রেশারের মধ্য দিয়ে যাবে। যারা বিজ্ঞান বিভাগে আসছো তাদেরকে বলতেছি, ভাইয়া বিজ্ঞানে প্রচুর প্রেশার এইচএসসি তে। এবং আমি নিজে স্টুডেন্ট ছিলাম, তোমাদের সময় ছিলাম। আমি জানি কতটা প্রেশার আমাকে ডিল করতে হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্ট এইচএসসি তে ভালো স্টুডেন্ট হোক আর খারাপ স্টুডেন্ট হোক, প্রেশার যে আছে হিউজ এটা স্বীকার করতে বাধ্য।
ঠিক আছে? সো এর মধ্য থেকে কিন্তু ভালো স্টুডেন্ট যারা যাদের স্বপ্ন আছে, হ্যাঁ? যারা স্বপ্নকে ছুঁয়ে দেখতে ভালোবাসে তারা কিন্তু তাদের স্বপ্নগুলা পূরণ করে ফেলতেছে। সো তোমরা তোমাদের স্বপ্নগুলা কি আমাকে একটু জানায় দাও। কার বড় হয়ে মানে এইচএসসির পর কোন সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা সেটা আমাকে একটু জানায় দাও। কার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা, কার বুয়েটে পড়ার ইচ্ছা, কার ডিএমসিতে পড়ার ইচ্ছা বা কার কোন লাইনে যাওয়ার ইচ্ছা সেটা আমাকে একটু জানায় দাও। কারণ এই ইচ্ছাগুলো ইম্পোর্টেন্ট। সামনে একটা টার্গেট ফিক্স করে যদি তুমি আগাও তাহলে ওই টার্গেটটা অ্যাচিভ করা সহজ হয়। ঠিক আছে? কেউ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, কেউ মেডিকেলে পড়তে চাচ্ছ, কেউ বুয়েটে পড়তে চাচ্ছ, ভেরি গুড। এই শুধু পড়তে চাইলেই হবে না। এই যে লিখতেছো আমাকে কমেন্টে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না। এখন তোমার দায়িত্ব হচ্ছে এই যে তুমি নামটা লিখতেছো কমেন্টে, এইটাকে পূরণ করার জন্য চেষ্টা করা। এবং চেষ্টাটা শুধু আমি বা শিখো করলে কিন্তু হবে না। শিখর তো করবেই, তোমাকেও করতে হবে। ঠিক আছে? নিজের চেষ্টাটা কিন্তু নিজেকেই করতে হবে। ওকে? আরেকটা বাস্তবতা বলে রাখি। সেটা হচ্ছে যে মোটা দাগে বলি যে তোমরা এসএসসি তে যারা এ প্লাস পাইছো, এইচএসসি তে যেয়ে দেখা যাবে যে এ প্লাস এর সংখ্যা অনেক কমে গেছে। এটাই বাস্তবতা ভাই। এসএসসি তে যারা এ প্লাস পাইছো সবাই এইচএসসি তে এ প্লাস পাবা না। আবার এসএসসি তে এ প্লাস মিস করছে এমন কেউ আছো যারা এসএসসি তে কোনো না কোনো কারণে এ প্লাস মিস করে গেছো এবং এই মিস করার কারণেই তীব্র জেদ তৈরি হয়ে তারা হচ্ছে এইচএসসি তে কয়েকজন আছে যারা এসএসসি তে এ প্লাস মিস করছে কিন্তু এইচএসসি তে এ প্লাস পেয়ে যাবে। কেন পাবে? কারণ ওই যে মিস হওয়ার কারণে একটা জেদ তৈরি হয়েছে এবং এই জেদটার কারণেই সে হচ্ছে এ প্লাসটা পেয়ে যাবে এবং ভালো একটা জায়গায় চান্সও হয়ে যাবে। তাহলে আমার মূল বক্তব্য হচ্ছে এসএসসি পরীক্ষা যারা এ প্লাস পাইছে তাদের মধ্য থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট ঝরে যাবে এইচএসসি তে এ প্লাস পাবে না। আবার এইচএসসি তে যারা এ প্লাস পাবে, ঠিক আছে? এসএসসি তে তো কিছু স্টুডেন্ট এসএসসি তে এ প্লাস পাইছে কিন্তু এইচএসসি তে পায় নাই। এমন তো হবেই। এইচএসসি তে যারা এ প্লাস পাবে তাদের মধ্য থেকে দেখা যাবে যে অ্যাডমিশন যে ভর্তি পরীক্ষা যে ইউনিভার্সিটি গুলাতে পাবলিক ইউনিভার্সিটি গুলাতে এতগুলা সিটই নাই যতগুলা হচ্ছে এইচএসসি তে এ প্লাস পায়। হ্যাঁ, মোরাললেস 1/3 এর মতো সিট থাকে। তো আসলে তার মানে তুমি বুঝতেছো যে কতটা ফাইট করলে তুমি একটা স্টুডেন্ট এইচএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পায়। আবার এ প্লাস পাওয়ার পর সিনারিওটা এরকম যে এইচএসসি তে যারা এ প্লাস পাবে তাদের জন্যই আসলে পাবলিক ভার্সিটিতে সিট নেই। এদের মধ্যে থেকে একটা অংশ পাবলিক ভার্সিটিতে ভর্তি হতে পারবে। সো বুঝতেই পারতেছো কম্পিটিশনটা কি রকম। সো এখানে আসলে পড়ালেখাটা কিভাবে করব? তো ভাইয়া আমি যেটা করছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার ড্রিমই ছিল হচ্ছে অ্যাডমিশন টেস্ট। আমাকে অ্যাডমিশন টেস্টে ভালো করতে হবে। দ্যাটস হোয়াই অ্যাডমিশন টেস্টের জন্য মাথায় রেখে আমি পড়ালেখা করছি। আর এই কারণে আমার এইচএসসি পরীক্ষায় ভালো করাটা সহজ হইছে। আমাদের লক্ষ্য যদি একটু বড় হয় আমাদের লক্ষ্য যদি একটু বড় হয় তাহলে ওই বড় লক্ষ্যটা হয় অ্যাচিভ হবে। আর যদি কোনো কারণে বড় লক্ষ্যটা মিস হয়ে যায় তাহলে তুলনামূলক কাছাকাছি লক্ষ্যগুলো কিন্তু সহজে ফিল আপ হয়ে যায়। সো আমরা আসলেই শুরু থেকেই লক্ষ্যটা ফিক্স করে ফেলি যে ভাইয়া লক্ষ্যটা আমার হবে এরকম, আমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে চান্স পাইতে হবে, অমুক জায়গায় আমাকে পড়তেই হবে। এটার জন্য আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করব এবং এটার জন্য যদি তুমি ট্রাই করো এইচএসসির এ প্লাসটা এটা হচ্ছে বাই প্রোডাক্ট হিসাবে তোমার চলে আসবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। একজন বলছে ভাই বেশি ম্যাথ প্র্যাকটিস করায়েন। ভাইয়া আমি যদি বেশি ম্যাথ প্র্যাকটিস করাই তাহলে লসটা হবে তোমার। কারণ তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে তোমার নিজের, আমার না। ঠিক আছে? আমার যতটুকু দরকার প্রেসাইজ ক্লাস হবে, খুব বেশি সময় নষ্ট করা যাবে না। কারণ এখানে ইন্টারে প্রত্যেকটা মিনিট হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে, আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের অনেকেই আসো ভালো কলেজে ভর্তি হয়ে গেছো। খুবই ভালো কলেজগুলাতে যেটা হয় যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকে। তো সেরা কলেজগুলোতে দেখা যায় যে আশেপাশে স্টুডেন্টরাও সেরা হয়, এদের মাইন্ডসেট ডিফারেন্ট হয়। এরা প্রত্যেকেই হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে ভাবে। তো আশেপাশে স্টুডেন্ট যখন দেখো যে ভালো কিছু করার জন্য আগায় যাচ্ছে তখন নিজের মধ্যেও ভালো করার একটা অনুপ্রেরণা তৈরি হয়। এটা হচ্ছে ভালো কলেজগুলোর সুবিধা। আবার ভালো কলেজে ক্লাসগুলোও ভালো হয়। ঠিক আছে? বাট এইখানে মনের মতো কলেজ আসে নাই এরকম কারা আসো? ভাই কলেজ নিয়ে দুঃখে আছি এরকম কারা আসো? এই যে একজন বলছে যে ভাইয়া টাকার কারণে ভালো রেজাল্টের পরেও গ্রামের কলেজে আছি। এরকম কারা মনের দুঃখে আসো? কারা মনের দুঃখে আসো? যে ভাই অনেক কষ্টে আছি। এত কমেন্ট আসতেছে, পড়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে। এখন তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা এখন মনের কষ্টে আছো, আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি ইচ্ছা করে এই কষ্টটা বেছে নিছিলাম। আমার আমার স্কোপ ছিল ভালো কলেজের জন্য এপ্লাই করার। ভালো কলেজের জন্য এপ্লাই করলে মোস্ট প্রবাবলি আমার হয়ে যাইত। এটাও আমি বুঝতাম। ঠিক আছে? বাট আমি ইচ্ছা করেই এই কাজটা করিনি। এই কাজটা করিনি তার কিছু কারণ আছে। আমার লজিক ছিল হচ্ছে যে দেখো এইচএসসি লাইফটার ১.৫ বছর সময়।
এই 1.5 বছর সময় আমি যদি একটা তুলনামূলকভাবে এমন একটা কলেজে পড়ি, যেই কলেজে আসলে ক্লাসই ঠিকমতো হয় না, তাহলে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। তা কলেজে ক্লাস ঠিকমতো না হলে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে, দেখো, কলেজে ঠিকমতো ক্লাস হয় না, দ্যাট মিনস তোমার কলেজে যাইতে হচ্ছে না। কিন্তু এইচএসসি তে এত প্রেশার যে কলেজে যে তুমি যাচ্ছ না, ওই সময়টা তাহলে তুমি নিজের পড়ার ক্ষেত্রে তুমি দিতে পারতেছো। ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা মানে মেইন অ্যাডভান্টেজ, যে টাইম সেভ হচ্ছে। কলেজে যাওয়া আসা করাও একটা মানে টাইম কনজিউমিং। যাওয়া আসা, কলেজে ক্লাস করা, আবার সব ক্লাস যে ভালো হয় তা না। অনেকদিন অনেক স্যার আসে না, ওই ক্লাসটা হচ্ছে না ঠিকমতো। সো এই প্যারা না, যে তুমি যদি শুধু শিখর সাথে ক্লাস করো, শিখর সাথে ক্লাস করে যদি তুমি কন্টিনিউ করো এবং নিজের মতো করে তোমার পড়াটাকে গুছায় নিতে পারো, তাহলে এই কলেজে যাইতে হচ্ছে না বা কম যাইতে হচ্ছে। তাহলে বেঁচে যাওয়ার সময়টা তুমি যদি তোমার পড়ার মধ্যে ইনভেস্ট করতে পারো, তাহলে তোমার জন্য ভালো করাটা বেশি ইজি। ঠিক আছে? তোমার জন্য ভালো করাটা বেশি ইজি। ২ জায়গারই ২ টা সুবিধা আছে। ভালো কলেজেরও সুবিধা আছে, আবার একেবারে খারাপ কলেজেরও কিছু সুবিধা আছে। সো তুমি আসলে সুবিধাটা নিতে পারতেছো কিনা। ঠিক আছে? আমার কিন্তু টাকা পয়সার সমস্যা ছিল না, যার কারণে যে আমি ভালো কলেজে যাইনি এরকমটা কিন্তু এমনটা না। আমি ইচ্ছা করেই আমার এলাকার কলেজে থেকে গেছিলাম। কারণ আমার যে টাইমটা সেভ হইতো, ওই টাইমটা আমি আমার পড়ায় ইনভেস্ট করতাম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরো তোমার একটা ভালো কলেজে হইছে, নর্থডামে হইছে, হলি ক্রসে হইছে, সেন্ট জোসেফে হইছে। এটার জন্য তোমার এখন মফস্বল থেকে ঢাকায় শিফট করতে হইলো। এখন ঢাকায় শিফট করলা, ঠিক আছে। বাট ঢাকায় শিফট করার পর তোমার ঢাকার সাথে অ্যাডজাস্ট করতে করতে মাসখানেক চলে গেল। ঢাকা কিন্তু এতটাও ফ্রেন্ডলি না। ঠিক আছে? তো মেসে থাকা বা আত্মীয়-স্বজনের বাসায় থাকা, খালার রান্না খাওয়া, সবকিছু মিলে আসলে অ্যাডজাস্ট করতেই যদি তোমার মাসখানেক সময় নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভাইয়া তোমার আসলে আ এইচএসসি এমনিতেই ১.৫ মাস, মাসখানেক সময় অ্যাডজাস্টমেন্ট এ নষ্ট হয়ে গেলে কিন্তু তোমার এই গ্যাপটা ফিল আপ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো একটু বুদ্ধিমত্তার সাথে চিন্তা করো। ইমোশনাল না হয়ে লজিক্যাল হও। লজিক্যালি চিন্তা ভাবনা করো, তাহলে ডিসিশন গুলো নেওয়া তোমার জন্য সহজ হবে। ঠিক আছে? সো যারা ভালো কলেজে ভর্তি হইছো তাদের জন্য শুভকামনা। তোমাদের প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের এনভায়রনমেন্টটা কম্পিটিটিভ, ভালো স্টুডেন্ট পাবা আশেপাশে, ভালো টিচার পাবা। ভালো এনভায়রনমেন্টে থাকলে ভালো কিছু করার প্রেরণা জাগে। যারা ভালো কলেজে যাও নাই তাদের জন্য আরো বেশি কনগ্রাচুলেশনস, কারণ তুমি এখন এক্সট্রা টাইম পাবা, যেটা অন্যরা পাবে না। এক্সট্রা টাইমটা তুমি তোমার পড়ায় ইনভেস্ট করো, ডিটারমিনেশনটা স্ট্রং রাখো। হয়তো তোমার আশেপাশে কেউ ভালো কিছু করবে না, বাট তোমার যদি ইচ্ছা থাকে তাহলে ওখান থেকে ভালো কিছু করাটা বেশি সহজ। আমি আমার কলেজ থেকে আমি বুয়েট ভর্তি পরীক্ষা দিছিলাম এবং আমার কলেজে বুয়েটে ভর্তির সাফল্যের হার 100%। আমি একাই ফর্ম নিছিলাম, একাই ভর্তি হইছি। আশেপাশে কে কি করলো এটা তো আমার হেডেক না ভাইয়া। আমি কি করতেছি এটা হচ্ছে আমার হেডেক। সো আসলে আমার কাছে মনে হয় যে, যে জায়গায় আছো সেই জায়গায় যদি স্যাটিসফাইড থাকো এবং সেই জায়গার অ্যাডভান্টেজটা যদি কাজে লাগাতে পারো, তাহলে সেই জায়গা থেকে ভালো কিছু করা সম্ভব। ওকে? আমি কি আমার কথাটা বুঝাইতে পারছি? অনেকক্ষণ প্যাচাল পারছি। এখন ক্লাস শুরু করব। তার আগে এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম, এটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু বলে দাও। ঠিক আছে? অনেকে ম্যাথের কি বই কিনবা না কিনবা এটা নিয়ে কথা বলতেছো। তো অ্যাকচুয়ালি ভাইয়া ম্যাথের জন্যে বাজারে যে বইগুলো আছে সবগুলা বই ভালো। সবগুলা বই ভালো। বিশ্বাস করো। তারপরেও যদি তুমি বলো যে ভাইয়া আমাকে তারপরে একটা বইয়ের নাম বলেন, ২ টা বইয়ের নাম বলেন, এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য বলা। ঠিক আছে? বাট সবগুলা বই ভালো। যেকোনো একটা রাইটারের বই তুমি নাও এবং তোমার কাজ হচ্ছে যেকোনো একজন রাইটারের বইয়ের সবগুলা ম্যাথ করা। একটা চ্যাপ্টারে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ করা। এটা হচ্ছে তোমার কাজ। কোন বই ভালো, কোন বই খারাপ, কেতাব স্যারের বই ভালো, এসি অমের স্যারের বই খারাপ, এমনটা না। আমি নিজে এসি অমের স্যারের বই পড়ছি যখন আমি ইন্টারে ছিলাম। অ্যাডমিশন টেস্টের সময় কেতাব স্যারের বই পড়ছি। আবার আমার একটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে শুরু থেকেই কেতাব স্যারের বই ফলো করতো। প্রত্যেকটা বই ভালো হয়। তুমি তোমার একটাই কাজ, যেকোনো একজন রাইটারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ করা। কোনো ম্যাথ গ্যাপ না দেওয়া। ঠিক আছে? তুমি যদি যেকোনো একজন রাইটারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ করতে পারো, যেই ম্যাথগুলা বোর্ডে আসে সেই ম্যাথগুলা সাধারণত স্টুডেন্টরা করে। বাট যেই ম্যাথগুলা বোর্ড পরীক্ষায় আসে না এগুলাকে স্কিপ করে। বাট এই কাজটাই আমরা ভুল করি। আমাদের যেটা করতে হবে, যে ম্যাথগুলো বোর্ড পরীক্ষায় আসে না ওগুলো বেশি করে করতে হবে। হ্যাঁ, যে ম্যাথগুলো বোর্ড পরীক্ষায় আসে সেটা যদি আমি ২ বার করে করি, যেটা বোর্ড পরীক্ষায় আসে না সেটাকে আমার ৫ বার করে করতে হবে। কারণ ওই ম্যাথগুলোই ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো শুরু থেকেই যদি আমি প্রিপেয়ার্ড থাকি, লক্ষ্য স্থির রেখে আগাই, তাহলে কিন্তু আমার লক্ষ্য পূরণ করাটা অনেক সহজ হয়ে যায়। ওকে ভাইয়া? তাহলে আমরা পড়া শুরু করতেছি। সবাইকে বলবো খাতা কলম একটু দূরে সরায় রাখো। আমার ক্লাসে কিচ্ছু তুলতে হবে না। আমরা শুরু থেকে একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করার চেষ্টা করব। শুরু থেকে বুঝার চেষ্টা করব। বেসিক থেকেই পড়ানো হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমরা যারা ম্যাথ টিচার আছি সবাই হচ্ছে অনেক অভিজ্ঞ। সো কিভাবে পড়াইতে হয় সেটা আমরা খুবই ভালো জানি। তারপরেও বলব
যে তোমার এতটুকু আস্থা রাখতে হবে টিচারের উপর যে ভাইয়া যা পড়াবে বেসিক থেকে পড়াবে, এর মধ্য থেকেই তোমাকে বুঝতে হবে। তারপরেও যদি না বুঝো আমি আরেকবার বুঝাবো, 2 বার বুঝাবো। বাট এর বেশি বুঝাইতে গেলে আমার টাইমের লিমিটেশন আছে, এটাও বুঝো। সো আবার এই ক্লাসটা কিন্তু থেকে যাবে শিখো অ্যাপে। এই লাইভ ক্লাসটা যদি তুমি কোনো জায়গায় না বুঝে থাকো পার্টিকুলার কোনো জায়গায়, তাহলে তুমি পরবর্তীতে ভিডিও থেকে ওই জায়গাটা আবার দেখে নিতে পারতেছো। ঠিক আছে? ওকে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। তৃতীয় অধ্যায় কেন শুরু করব, প্রথম অধ্যায় কেন শুরু করব না, এরকমটা কিছু না। প্রথম অধ্যায় শুরু হবে, 2টা চ্যাপ্টার এট এ টাইম শুরু হবে। একটা হচ্ছে সরল রেখা আর একটা চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়। ঠিক আছে? সো আমরা এখন কমেন্ট বন্ধ করে দিচ্ছি, আমরা এখন ক্লাস করব। ঠিক আছে? কারণ আমি দেখি যে স্টুডেন্টরা কমেন্ট করতেই বেশি ব্যস্ত থাকে ক্লাস করার থেকে। খাতা কলম সব দূরে, খাতা কলম সব দূরে। ঠিক আছে? ওকে, কিচ্ছু তুলবো না কিন্তু। আচ্ছা, আমার পরিচয়টা একটু দিয়ে নেই, যেহেতু অনেকেই নতুন আসো, শিখতে নতুন, একেবারেই নতুন। আমার নাম হচ্ছে ভাই SV। ঠিক আছে? SV, এস ফর হচ্ছে সৌরভ, আর ভি ফর হচ্ছে ভাইয়া। আমি পড়াশোনা করছি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বুয়েট থেকে। ঠিক আছে? পিছনে যে লোকটা দেখতেছো এই লোকটা কিন্তু আমি। তোমাদের চ্যাপ্টার 3 সরল রেখা চ্যাপ্টারটা শুরু হচ্ছে। তো সরল রেখার চ্যাপ্টারের বেসিক অলরেডি তোমরা 9 10 এ শিখছো। তারপরে আমি একদম জিরো থেকে স্টার্ট করব। আমি ধরে নিচ্ছি তোমরা কিচ্ছু জানো না, আমি একদম জিরো থেকে স্টার্ট করব এবং সরল রেখা চ্যাপ্টারের যত টপিক আছে সব টপিক আমি পড়াবো। যেটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, সেই টপিকটাও আমি পড়াবো। ঠিক আছে? তো টোটাল ওভারঅল আমরা 30টা টাইপ পড়াবো। সবকিছু আমি টাইপ বেসড করে পড়াবো, গুছায়া পড়াবো, যাতে করে তোমার জন্য রিলেট করাটা সহজ হয়। ঠিক আছে? তো টোটাল 30টা টাইপ পড়াবো। প্রথম টাইপ হচ্ছে কার্তেসীয় ও পোলার স্থানাঙ্ক, যদিও ফন্টটা একটু ছোট, দেখতে অসুবিধা হতে পারে, অসুবিধা নেই, আমার টাইপগুলো আবার পরবর্তীতে লেখা আছে। টাইপ 1 কার্তেসীয় ও পোলার স্থানাঙ্ক। ঠিক আছে? এই যে ব্যক্তিটা দেখতেছো, রেনে দেকার্তে, ইনি হচ্ছে একটা বিন্দুকে গ্রাফে দেখানোর একটা পদ্ধতি আবিষ্কার করেন, যে পদ্ধতিটা তার নাম অনুসারে কার্তে তো কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। ঠিক আছে? তো তার পদ্ধতিটা হচ্ছে যে দুইটা লম্ব রেখা, হ্যাঁ, পরস্পর ছেদি দুইটা লম্ব রেখা থাকবে, এবং এই পরস্পর ছেদি দুইটা লম্ব রেখার একটাকে বলবো আমরা এক্স অক্ষ আর একটাকে বলবো হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? তো তোমরা এই বেসিকটা জানো। তো তবে স্থানাঙ্ক ব্যবস্থা দুই রকম, একটা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো শুরুতেই আমরা শিখবো হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কটা কি, এবং এই দুইটার মধ্যে পারস্পরিক রূপান্তর, একটা দেওয়া থাকবে আরেকটাতে কনভার্ট করতে হবে। এই ধরনের অঙ্ক এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? কোনটা কোন কি কারণে ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিব, কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দিব। তোমার কাজ হচ্ছে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করা, কোনো ক্লাস নোট তুলতে হবে না। ঠিক আছে? আসো, এটা একটা সরল রেখা, এটার উপরে লম্ব একটা সরল রেখা নিলাম। এটাকে আমরা বলতেছি এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, আর এটাকে বলতেছি ওয়াই অক্ষ। আর দুইটা অক্ষের ছেদ বিন্দুটাকে আমরা বলতেছি হচ্ছে মূল বিন্দু, যেটাকে অরিজিন বা ও দিয়ে প্রকাশ করা হয়, ও হচ্ছে অরিজিন। এই গ্রাফটা তোমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছো, এক্স ও এখানে এক্স প্রাইম থাকে, ওয়াই ও ওয়াই প্রাইম থাকে। ওয়াই অক্ষের ডান দিকে হচ্ছে এক্স পজিটিভ, ওয়াই অক্ষের বাম দিকে এক্স নেগেটিভ। এক্স অক্ষের উপরের দিকে ওয়াই পজিটিভ, এক্স অক্ষের নিচের দিকে হচ্ছে ওয়াই নেগেটিভ। এটাই হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর একটা বিন্দু যদি হয় 2,3, আমরা কিন্তু ইজি থেকে আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল বাড়াইতে থাকবো। ঠিক আছে? তো একটা বিন্দু যদি হয় 2,3, দেখো 2 এর আগের চিহ্ন নাই, চিহ্ন না থাকা মানে পজিটিভ, এটাও পজিটিভ। তার মানে মূল বিন্দু থেকে 2 ঘর ডানে 3 ঘর উপরে যাইতে হবে। মূল বিন্দু থেকে 2 ঘর ডানে 3 ঘর উপরে যাইতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে 2 ঘর ডানে 3 ঘর উপরে একটা বিন্দু, এটাই হচ্ছে 2,3। আবার যদি আমরা -2,3 নিতে চাই, তাহলে মূল বিন্দু থেকে 2 ঘর বাইরে, যেহেতু এটা মাইনাস, মাইনাস থাকলে বাইরে যাব 2 ঘর বাইরে, আর এটার সাথে যেহেতু প্লাস আছে তাহলে উপরে যাব 3 ঘর, এটা হচ্ছে -2,3। ঠিক আছে? আবার যদি দুইটাই মাইনাস থাকতো, তাহলে মূল বিন্দু থেকে 2 ঘর বাইরে 3 ঘর নিচে, মূল বিন্দু থেকে 2 ঘর বাঁ দিকে 3 ঘর নিচের দিকে,
এটা হচ্ছে -2, -3। ঠিক আছে? তো বুঝতেই পারছো। আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে যেটাকে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বলি। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি হয়? একটা ফিক্সড একটা বিন্দু থাকে আর একটা রেখা থাকে। একটা ফিক্সড বিন্দু যেটাকে বলে পোল, কি বলে? পোল বা মেরু, মেরু বিন্দু বলে। তো মেরু থেকে দূরত্ব আর ওই নির্দিষ্ট সরল রেখার সাথে উৎপন্ন কোণের বেসিসে একটা বিন্দুর অবস্থান চিহ্নিত করা হয়। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি হয়? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি হয়? একটা বিন্দু থাকে, একটা সরল রেখা থাকে। বিন্দু থেকে দূরত্ব আর সরলরেখার সাথে উৎপন্ন কোণের ভিত্তিতে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর পজিশন মাপা হয়। ঠিক আছে? তো চলো আমরা দেখি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি রকম। ধরো এটা হচ্ছে পোল, এটা হচ্ছে পোল। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বিন্দু। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এইভাবে যে মূল বিন্দু থেকে এটা দূরত্বটা মাপবো। এই দূরত্বটাকে বলি আর। মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে আর। আর এটা হচ্ছে আদি সরল রেখা। এই আদি সরল রেখার সাথে উৎপন্ন কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক আর কমা থিটা। ঠিক আছে? আবার ধরো এরকম একটা বিন্দু আছে এইখানে, একটা বিন্দু আছে এইখানে। তো এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে হচ্ছে এই বিন্দুটা মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে সেটা মাপতে হবে। এই দূরত্বটা ধরলাম আর। আর এই যে এটা, এই দিকটা, হ্যাঁ, এটা হচ্ছে আদি সরল রেখা। এই দিকটার সাথে যে কোণটা তৈরি করছে এইটা হচ্ছে থিটা। এইটা হচ্ছে থিটা। থিটা কিন্তু এইটা না। অনেকে বলবো যে ভাই এইটা তো থিটা, এটা কিন্তু থিটা না। থিটা হচ্ছে যে আদি সরল রেখা, বা যদি কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে বলি এক্স অক্ষের ডান দিক বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা সেটা হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে আর কমা থিটা। ঠিক আছে? ওকে। যদি বিন্দুটা এরকম থাকতো, ফোর্থ কোয়াড্রেন্টে থাকতো, এখানে আছে, তাহলে কি করব? মূল মানে এই মেরু বিন্দু থেকে যে দূরত্ব এটাকে বলতেছি আর। আর এই যে ডিস্টেন্স, এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা, এটাকে ধরতেছি আমি থিটা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে কিন্তু এক্স অক্ষ বলে না, এটাকে বলা হচ্ছে আদি সরল রেখা। তো আদি রেখা থেকে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা। তো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। ঠিক আছে? এখানে আরো একটা কথা আছে। আর একটা কথা হচ্ছে কোণ কিভাবে মাপা হয়, কোণ পজিটিভ নেগেটিভ কিভাবে বোঝা হয়। তো তোমরা তো ঘড়ি দেখছো, ঘড়ির কাঁটার যে দিকটা সেই দিকটাকে বলে হচ্ছে নেগেটিভ দিক। ঘড়ির কাঁটা কি হয়? এটা যদি একটা ঘড়ি হয়, তো ঘড়ির কাঁটাটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে এই দিকে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে। ঠিক আছে? যে এই ডিরেকশনে ঘুরে। তো এই ডিরেকশনটাকে বলা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। তাহলে ঘড়ির কাঁটার যে বিপরীত দিক সেটাকে বলে পজিটিভ ডিরেকশন। দেখো এই যে আমরা অ্যাঙ্গেল গুলো নিছি, সবগুলো অ্যাঙ্গেল কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো ঘুরতেছি কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছি, কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে ঘোরে। ঠিক আছে? ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে ঘোরে। আমরা ঘুরতেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে? আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরো তাহলে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে নেগেটিভ। সাপোজ সাপোজ এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে আর। বোর্ডটা হ্যাং করছে, আমি মুখে বলি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে আর কমা -30 ডিগ্রি। আর কমা -30 ডিগ্রি। কেন -30 ডিগ্রি লিখলাম? 30 ডিগ্রি আগে কেন মাইনাস লিখলাম? কারণ হচ্ছে অ্যাঙ্গেলটা পরিমাপ করছি ঘড়ির কাঁটার দিকে। কারণ আমি অ্যাঙ্গেলটা মাপছি ঘড়ির কাঁটার দিকে, যার কারণে অ্যাঙ্গেলটা হচ্ছে -30 ডিগ্রি। কিন্তু আমি যদি এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে পজিটিভ দিকে যদি মাপতাম, পুরাটা যেহেতু 360 ডিগ্রি, 33 ডিগ্রি বাদ দিলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 300 ডিগ্রি। 300 ডিগ্রি। তো সেক্ষেত্রে এটা হয়তো কিন্তু আর কমা 300 ডিগ্রি। এই দুইটা কিন্তু সেম, দুইটা স্থানাঙ্কই কিন্তু সেম, আলাদা কিছু না। হয়তো মানটা ডিফারেন্ট মনে হচ্ছে, বাট দুইটাই সেম, একই বিন্দু। ওকে, এখন আসো, এখন আসো, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুটা থেকে আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে? এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম এই বিন্দুটা থেকে। এখন এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এক্স, আর এতটুকু হচ্ছে ওয়াই, তাই না?
এটা তো মূল বিন্দু কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে x, y। ঠিক আছে, এটা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক। এটাকে যদি আমি পোলার স্থানাঙ্কে কনভার্ট করি, তাহলে এটাকে আমি লিখতে পারি, পোলার স্থানাঙ্কে কনভার্ট করলে এটা কি হবে? r, থিটা। তাহলে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে বিন্দুটার স্থানাঙ্ক x, y, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেই একই বিন্দুর স্থানাঙ্ক r, থিটা। এই দুটো ইকুইভ্যালেন্ট, একই জিনিস, একই বিন্দুর স্থানাঙ্ক, একই বিন্দুর পজিশন। ওকে, এখন আর থিটা জিনিসটা একটু খেয়াল করো। এই বিন্দুটা তার মেরু থেকে, এই যে মূল বিন্দুটাকে মেরু বলতেছি, এই ডিস্টেন্সটা যদি হয় আর, আর এই অ্যাঙ্গেলটা যদি হয় আমার থিটা, তাহলে খুব ভালো করে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। এই যে সমকোণী ত্রিভুজটা, এটা হচ্ছে তার সমকোণটা। এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে আর। সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলি আমরা অতিভুজ। এখান থেকে তুমি, হ্যাঁ খেয়াল করো তো, এখান থেকে তুমি cos থিটার ভ্যালু যদি বের করতে চাও, cos থিটা কি আসবে? এখানে লিখি, এখান থেকে তুমি cos থিটা বের করতে চাচ্ছ, তাহলে cos থিটা কি আসবে? cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। cos থিটা মানে ভূমি ভাগ অতিভুজ। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এটা যেহেতু থিটা, তাহলে থিটার সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, যেটা আমরা 9-10 কিন্তু শিখে আসছি। তাহলে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা তো সবসময় অতিভুজ। cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু r cos থিটা, x ইকুয়ালস টু r cos থিটা। এই একই সমকোণী ত্রিভুজ থেকে আমি যদি সাইন থিটার অনুপাতটা নিই, সাইন থিটা মানে হচ্ছে ভাই লম্ব ভাগ অতিভুজ। ঠিক আছে, এখন এখানে লম্ব কোনটা ভাই? লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে r। তো লম্ব ভাগ অতিভুজ। এখান থেকে y এর ভ্যালু কত আসে? y ইকুয়ালস টু r সাইন থিটা। ঠিক আছে, ওকে। খুব ভালো করে খেয়াল করো তো, পিথাগোরাসের উপপাদ্য পড়ছিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের যোগফলের সমান। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা যদি এখানে আমি প্রয়োগ করি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমি বলতেই পারি এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের বর্গ ইকুয়ালস টু হবে অপর বাহু দুইটার বর্গের যোগফল, অপর বাহু দুইটার বর্গের যোগফল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে ভাই এখান থেকে আর এর ভ্যালু কি বের করা যাবে? আর এর ভ্যালু কি বের করা যাবে? প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন ভাই আর এর পরিচয়টা কি? আর এর পরিচয় হচ্ছে এই যে মেরু বিন্দুর যেটা, হ্যাঁ, কার্তেসীয় স্থানাঙ্কে যেটাকে মূল বিন্দু বলি, সেটার থেকে এই বিন্দুটা দূরত্ব, মেরু থেকে এই বিন্দুটা দূরত্বই হচ্ছে আর। এখন দূরত্ব কি কখনো নেগেটিভ হয় ভাইয়া? দূরত্ব কখনো নেগেটিভ হয়? হয় না, দূরত্ব সবসময় পজিটিভ। যেহেতু আর হচ্ছে দূরত্ব, আর দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই এখানে প্লাস মাইনাস দিব না, শুধু প্লাস হবে, নেগেটিভটা হবে না। ঠিক আছে, আর থিটা খুব ভালো করে দেখো, এই যে থিটাটা দেখতেছো, এই সমকোণী ত্রিভুজ থেকে আমি যদি ট্যান থিটা বের করি, এই সমকোণী ত্রিভুজ থেকে যদি আমি ট্যান থিটা বের করি, তাহলে ট্যান থিটা সমান হবে হচ্ছে লম্ব ভাগ ভূমি। লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। ঠিক আছে, লম্ব ভাগ ভূমি। এখান থেকে থিটার ভ্যালু পাচ্ছি আমি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে এই যে দেখতেছো, আমরা এখান থেকে কি কি বের করছিলাম? এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। এই চারটা হচ্ছে চারটা ফর্মুলা। এই চারটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে,
এই যে 4টা ফর্মুলা দেখতেছো, এই 4টা ফর্মুলা আমি সুন্দর করে বুঝাই দিলাম। তো আমরা সবাই কি ঠিকঠাক বুঝছি কিনা? আমরা সবাই ঠিকঠাক বুঝছি কিনা একটু ভাইকে বলে দিও। ঠিক আছে? ওকে। যদি বুঝে থাকি ভাইকে একটু ক্লিয়ার লিখে দিন। ঠিক আছে? তোমরা 9, 10 এগুলো পড়ছো না? ওকে। তো এই 4টা কিন্তু আমাদের ফর্মুলা, এই 4টা ফর্মুলা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমার সাথে সাথে তোমরা একটু বলে ফেলো যে x ইকুয়ালস টু r cos থিটা। বলো, জোরে জোরে বলো, তাহলে মনে থাকবে। x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা, r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। এই 4টা হচ্ছে মেইন ফর্মুলা। এখন এখানে কিছু ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশন হচ্ছে কোয়াড্রেন্টের উপর ভিত্তি করে। প্রথম বিন্দুটা কি প্রথম চতুর্ভাগে, না দ্বিতীয় চতুর্ভাগে, না তৃতীয়, না চতুর্থ চতুর্ভাগে, এটার উপর ভিত্তি করে সূত্রগুলোর ভিন্নতা হয়। তো ঠিক আছে, তো দেখো আমি এখন ভ্যারিয়েশন গুলো তোমাদের কাছে ক্লিয়ার করি। পুরা বোর্ডটাকে 4টা ভাগে ভাগ করে নিই। পুরা বোর্ডটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে, একটা একটা করে খেয়াল করব, একটা একটা করে। এটা তো আমরা একটু আগেই দেখলাম। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, মূল বিন্দু, ওয়াই প্রাইম, এক্স প্রাইম, এটা তো একটু আগেই দেখলাম। এটা একটা বিন্দু, যারা বুঝো নাই আগেরটা তাদেরকে আরেকবার দেখাচ্ছি। এটা একটা বিন্দু যেটার কার্তেসীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থেটা। একই বিন্দুর স্থানাঙ্ক, সো এই দুইটা ইকুইভ্যালেন্ট। এখন এটার মানে হচ্ছে এই বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব, কালারটা চেঞ্জ করে নিই, বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে তোমার আর, বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে আর। আমি এই বিন্দুটা থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে আমার এক্স, আর এতটুকু হচ্ছে আমার ওয়াই। এক্স ইকুয়ালস টু আমরা কি পাইছি? এক্স ইকুয়ালস টু পাইছি হচ্ছে আমরা এখান থেকে, আগের স্লাইডটা থেকে, এক্স হচ্ছে আর কস থেটা, ওয়াই হচ্ছে আর সাইন থেটা। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে তোমার আর কস থেটা, আর ওয়াই হচ্ছে আর সাইন থেটা। আর এখানে থেটা কোনটা? এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে থেটা। তাহলে এখান থেকে থেটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে থেটার ভ্যালু। ঠিক আছে, ওকে ফাইন। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বাট থেটার ভ্যালুটা এক এক কোয়াড্রেন্টে এক এক ভাবে ফর্মুলাটা হয়। আমি একটু ফর্মুলাটাকে দেখাই দিই। থেটার ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কি হয় একটু ভালো করে দেখো। বাকি সব কিছু ঠিক আছে, বাট থেটাটা একটু খেয়াল করো। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে থেটা কিরকম আচরণ করে। ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। ঠিক আছে, এখন এটা হচ্ছে একটা বিন্দু, এক্স কমা ওয়াই, এক্স। ওকে, আচ্ছা তুমি একটু বলো তো আমাকে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে যাইতে গেলে এই এক্স কমা ওয়াই যে বিন্দুটা, এই বিন্দুটার একটা জিনিস নেগেটিভ হয়, একটা জিনিস পজিটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্ট যাইতে গেলে ভুজ হচ্ছে নেগেটিভ, কোটি হয় হচ্ছে পজিটিভ। ঠিক আছে,
এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে -x, y, এক্সটা নেগেটিভ ওয়াইটা পজিটিভ, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এখন এই বিন্দুটা এই মেরু থেকে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে r, এখান থেকে আমি এই বিন্দু এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার থেটা। এটা তো থেটা না, থেটা কোনটা বলছি? থেটা বলছি হচ্ছে এইটাকে বলছি হচ্ছে আমি থেটা। তাহলে ভাই এই কোণটা কত? এই কোণটার নাম দিলাম আমি আলফা, মনে মনে এই কোণটার নাম দিলাম আমি আলফা, ঠিক আছে। এখন এই আলফার ভ্যালুটা একটু বের করি চলো, আলফা সমান, খুব ভালো করে খেয়াল করো, এই ডিস্টেন্সটা কত? এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের ভূমি। তো একটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হয়? সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হয়? ধরো এখানে -x আছে না, এখানে -5 আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কি কখনো -5 হবে? হবে না। সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কিন্তু সবসময় পজিটিভ হয়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সবসময় পজিটিভ, এইটা কিন্তু সবসময় হবে x, মানে পজিটিভ ভ্যালুটা। তো এইটার পরম মানটা, মানে এখানে যেটাই থাকুক তার পরম মানটা হচ্ছে আমার এটার ডিস্টেন্সটা, কারণ দূরত্ব সবসময় পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে ধরলাম আমি এই ভ্যালুটা হচ্ছে আমার x, এই ভ্যালুটা হচ্ছে y তো পজিটিভ, তাহলে এখান থেকে এই আলফাটা কত হবে? ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো আলফা হচ্ছে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আলফা, ঠিক আছে। ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। কিন্তু এখানে কিন্তু আবার এই যে এটা নেগেটিভ থাকতে পারে, যেহেতু নেগেটিভ থাকতে পারে তাহলে আমরা একটা কাজ করি, পুরাটার সাথে একটা পরম মান নিয়ে নিই। মানে এখানে নেগেটিভ পজিটিভ যাই থাকুক না কেন, মডুলাস সাইন বা পরম মানের কাজ হচ্ছে নেগেটিভটাকে পজিটিভ করে ফেলবে, ঠিক আছে। পরম মানের কাজ হচ্ছে মাইনাসকে প্লাস করে, আর প্লাসকে কি করে? পরম মান মাইনাসকে প্লাস করে, আর প্লাসকে কি করে? প্লাসকে মাইনাস করে না, প্লাসকে মাইনাস করে না, প্লাসকে প্লাসই রাখে। পরম মান মাইনাসকে প্লাস করে আর প্লাসকে প্লাসই রাখে। তাহলে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো ভূমিটাকে আমি লম্ব ভাগ ভূমি করলাম, আর এখানে প্লাস মাইনাসের যাতে কোনো ভেজাল না থাকে এই কারণে আমি এটা পরম মান নিলাম। এখানে আলফার ভ্যালুটা কিন্তু চলে আসলো যে ট্যান ইনভার্স y/x, এটার সাথে পরম মান আছে। তাহলে তোমরা আমাকে বলো তো এই পুরাটা কি পাই না? এই পুরাটা কিন্তু পাই। এখান থেকে যদি পুরাটা ঘুরে আসতা তাহলে কিন্তু পাই। তাহলে থেটা সমান কি আসতেছে? থেটার ভ্যালুটা কি আসতেছে আমাকে একটু কমেন্টে লিখে জানাতে পারবা? এই পুরাটা হচ্ছে পাই থেকে আলফা বিয়োগ, তাহলে পাই মাইনাস আলফা মানে হচ্ছে ট্যান ইনভার্স y/x, দেখো এখানে থেটার ভ্যালুটা দেখো, পাই মাইনাস ট্যান ইনভার্স y/x। এই আলফার ভ্যালুটা বের করে রাখছি সুবিধার জন্য, থেটা ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স y/x। দেখো এই জিনিসটা বুঝছি কিনা, ঠিক আছে। এই জিনিসটা বুঝলে ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে দিও। আরেকটু খেয়াল করো তো ভাইয়া, আমি যদি ঘড়ির কাঁটার দিকে হিসাব করতাম তাহলে হিসাবটা কেমন হতো? যদি ভাই আমি ঘড়ির কাঁটার দিকে হিসাব করতাম তাহলে এই পুরা অ্যাঙ্গেলটা কত? এইখান থেকে পুরা অ্যাঙ্গেলটা কত? এই যে এরকম না ব্যাপারটা, এরকম তো। এটা হচ্ছে বিন্দুটা, এটা হচ্ছে আর, আমি যদি ঘড়ির কাঁটার দিকে হিসাব করি তাহলে টোটাল থেটা কোনটা? থেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থেটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু থেটা। তাহলে থেটা সমান কি আসতেছে? এটা এইটুক তো আলফা, আর এইটুক হচ্ছে পাই, তাহলে পাই প্লাস আলফা তার মানে হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স y/x, এটা আসতেছে। ঘড়ির কাঁটার দিকে হিসাব করলে থেটার ভ্যালু এটা আসতেছে, কিন্তু আমি তোমাদেরকে বলছি ঘড়ির কাঁটার দিক মানে হচ্ছে নেগেটিভ দিক, যেহেতু নেগেটিভ দিক তাই পুরাটার আগে একটা মাইনাস হবে, পুরাটার আগে একটা মাইনাস, ঠিক আছে। যেহেতু নেগেটিভ দিক তাহলে এটা আসতেছে কত? খেয়াল করো, এটা হচ্ছে তোমার পাই, এটা হচ্ছে আলফা, তাহলে থেটা সমান আসতেছে হচ্ছে পাই প্লাস আলফা মানে হচ্ছে ট্যান ইনভার্স y/x, ট্যান ইনভার্স y/x, ঠিক আছে, মডুলাস আছে,
আর যেহেতু আমি নেগেটিভ দিকে হিসাব করছি, ঘড়ির কাঁটার দিকে হিসাব করছি, তাহলে পুরাটাকে আমি একটা মাইনাস দিয়ে গুণ করব। পুরাটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা কত আসতেছে? মাইনাস পাই মাইনাস আলফা, মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো, থেটা ইকুয়ালস টু আমি বলছি পাই প্লাস আলফা, পাই প্লাস আলফা, আবার বুঝাচ্ছি। কিন্তু যেহেতু আমি নেগেটিভ দিকে হিসাব করছি, তাই পুরাটার সামনে মাইনাস, তার মানে মাইনাস পাই মাইনাস আলফা, কারণ আলফার জায়গায় আলফার ভ্যালুটা বসাই দিছি। ঠিক আছে? তো ঘড়ির কাঁটার দিকে হিসাব করলে থেটার ভ্যালু এইটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করলে থেটার ভ্যালু এইটা। আমি থার্ড কোয়াড্রেন্টের হিসাবটা দেখাবার, মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা মূল বিন্দু, এটা ওয়াই অক্ষ। এখন এইখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, বিন্দুটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এটা কার্তেসীয় স্থানাঙ্ক, আর এটা পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থেটা, পোলার স্থানাঙ্ক আর কমা থেটা। এখন ভালো করে খেয়াল করবো, ঠিক আছে? আপাতত ভাই কমেন্ট না করি, দেখে যাই, বুঝে যাই। এটা যোগ করলাম, বুঝতেই পারতেছো এটা হচ্ছে তোমার আর। তো আমি করব কি, এই বিন্দুটা থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, বিন্দুটা থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম। যেহেতু ভাই এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সবকিছুই ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ, তাহলে এটাও নেগেটিভ হবে এটাও নেগেটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে ভুজ কোটি দুইটাই নেগেটিভ হয়। ঠিক আছে? তাহলে এই কোণটাকে যদি ভাই আমি আলফা বলি, আমাকে বলো তো আলফা সমান কি হবে? আলফা সমান কিন্তু অলওয়েজ ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, যেহেতু দুইটাই নেগেটিভ, মাইনাসে মাইনাসে ওয়াইও নেগেটিভ এক্সও নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্ট, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আবার একটা সতর্কতা হিসেবে একটা পরম মানও আছে, তো মাইনাস থাকলে এটাকে প্লাস করে ফেলবে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়, আর এই কারণেই এখানে আমার এই পরম মান চিহ্নটা আনা, যাতে করে আমার এটা পজিটিভ থাকে। এটা হচ্ছে আলফার ভ্যালু। তাহলে থেটা কোনটা ভাই? থেটা হচ্ছে এই পুরাটা, এটা হচ্ছে থেটা। তাহলে এখান থেকে থেটা সমান তুমি কি পাচ্ছ? পাই প্লাস আলফা, পাই প্লাস আলফা, আলফা মানে হচ্ছে এইটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই প্লাস আলফা, আলফার ভ্যালুটা একবারে বসাই দিলাম, এটাই হচ্ছে থেটা, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? আমরা তো পজিটিভ দিকে হিসাব করলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করলাম। যদি ঘড়ির কাঁটার দিকে হিসাব করি, তাহলে এইটা হচ্ছে তোমার থেটা, যদি ঘড়ির কাঁটার দিকে হিসাব করি। ঠিক আছে? এইটা হচ্ছে থেটা। তাহলে থেটার ভ্যালু কি হবে? পাই মাইনাস আলফা, পুরাটা পাই, আলফা বিয়োগ করলেই কিন্তু পাই মাইনাস আলফা। তাহলে থেটা সমান হচ্ছে পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা, আলফার ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস আলফা। ঠিক আছে? কারণ এই পুরাটাকে আমি একটা মাইনাস দিয়ে কেন গুণ করলাম? কেন গুণ করলাম? কারণ যেহেতু ঘড়ির কাঁটার দিকে হিসাব করছি, ঘড়ির কাঁটার দিকটা হচ্ছে নেগেটিভ দিক, আর নেগেটিভ দিকে হিসাব করলে সামনে একটা মাইনাস দিতে হয়। এই মাইনাসটা মিন করে ঘূর্ণনটা হয়েছে নেগেটিভ দিকে, ঘড়ির কাঁটার দিকে। মাইনাস কি মিন করে? মাইনাস মিন করে হচ্ছে ঘূর্ণনটা ঘটছে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে বা নেগেটিভ দিকে। তাহলে এটা কি আসতেছে? এটা আসতেছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? তাহলে ঘড়ির কাঁটার দিকে হিসাব করলে থেটা হচ্ছে এইটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করলে থেটা হচ্ছে এটা। ওকে, এবার লাস্ট হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট, তো ফোর্থ কোয়াড্রেন্টে খেয়াল করো, ধরো এইখানে একটা বিন্দু আছে। তো ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়? ভুজ পজিটিভ হয়, ভুজ পজিটিভ হয় কিন্তু কোটি নেগেটিভ হয়, কোটি হয় নেগেটিভ। ভুজ পজিটিভ কিন্তু কোটি কিন্তু নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টে। এখন এইটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আর, এখান থেকে আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে? এখন থেটা আসলে কোনটা? থেটা কোনটা একটু পরে দেখি।
আমি ধরলাম এই কোণটা হচ্ছে আলফা, তাহলে আলফা সমান কি হবে? আলফা সমান হবে হচ্ছে আগের মতোই, আলফা সবসময় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আলফা সবসময় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এখন এইটা হচ্ছে তোমার থেটা, এই কোণটা, কারণ পুরাটা হচ্ছে ভাই 360 ডিগ্রি, এখান থেকে পাই, এখান থেকেও পাই, মানে পুরাটা হচ্ছে 2 পাই মাইনাস আলফা, তাহলে থেটা হবে হচ্ছে তোমার 2 পাই মাইনাস আলফা, আলফা মানে হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওকে, আলফা মানে 2 পাই, আলফা মানে হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, আর থেটা হচ্ছে টোটাল 360 বা 2 পাই থেকে আমি আলফা বাদ দিয়ে দিলাম। আর তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে হিসাবটা করো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থেটা, আর এই অ্যাঙ্গেলটা থেটা, থেটা আর আলফা তো সেম, তাহলে থেটা সমান হচ্ছে, তুমি এটাও লিখতে পারো থেটা সমান ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এটাও লিখতে পারো, কিন্তু যেহেতু ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে হিসাব করছো, তাই সামনে হচ্ছে একটা মাইনাস। ঠিক আছে, তো 4টা কোয়াড্রেন্টের জন্য থেটার কিন্তু 4 রকম পরিচয় দেখতেছি। এই পুরা জিনিসটাকে আমি সামারি আকারে লিখে দিই, পুরা জিনিসটাকে আমি সামারি আকারে লিখে দিই, পুরা জিনিসটাকে ভালো করে খেয়াল করো, যে প্রথম চতুর্ভাগের জন্য থেটা হচ্ছে কত? থেটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার আসো দ্বিতীয় চতুর্ভাগ, থেটা সমান, দ্বিতীয় চতুর্ভাগে থেটা সমান এই যে পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, আবার দ্বিতীয় চতুর্ভাগে থেটা কিন্তু এটাও হইতে পারে, মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাও কিন্তু হইতে পারে। সো এটাও লিখে রাখি, এটাও হইতে পারে মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এবার আসো তৃতীয় চতুর্ভাগ, থেটা সমান কি হবে তৃতীয় চতুর্ভাগে? পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার তৃতীয় চতুর্ভাগে কিন্তু আরেকটা আছে, যে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাও লিখে দিই। আরেকটা আছে হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এটা আছে তোমার চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে থেটা সমান কি আসতেছে? একটা আসতেছে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে পজিটিভ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, আর নেগেটিভ দিকে বা ক্লকওয়াইজ দিকে হচ্ছে এটা 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘড়ির কাঁটার দিকে নাও তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো ট্যান ইনভার্স যে অনুপাতটা আছে সবগুলোর সাথেই পরম মান আছে, প্রথমটাতে পরম মান না থাকায় দেখতে একটু ওয়ার্ড লাগতেছে, একটু ব্যতিক্রম লাগতেছে। তো তোমরা যদি চাও যে এখানে একটা পরম মান দিবা তাহলে কোনো অসুবিধা নেই, যদিও দেওয়ার দরকার নেই, বা সবগুলোর সাথে মিল রাখার জন্য চাইলে এখানে একটা পরম মান দিতে পারো। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এই পর্যন্ত আমি বুঝাইলাম, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বুঝানো হলো। অনেকেই ভাইয়া কমেন্ট করতেছো, ভাই কমেন্ট যায়, কমেন্ট করতেছেন না কেন ভাইয়া? এখানে হাজার হাজার 1000-এর উপরে স্টুডেন্ট আছে, প্রত্যেকেই কমেন্ট করতেছে, এত কমেন্ট আসতেছে যে কোনো কমেন্টই পড়া হচ্ছে না। আমি সব কমেন্ট পড়বো না, 1.5 ঘন্টার ক্লাসে আমি যদি আধা ঘন্টা কমেন্ট পড়ে নষ্ট করি তাহলে এটা আসলে ক্লাসটা ফ্রুটফুল হবে না। সো আমি যেভাবে বুঝাবো, আমি বুঝানোর পরে আর তোমার কোনো প্রশ্ন থাকবে না আশা করি।
ঠিক আছে? সো খুব ভালো করে কমেন্ট না করে বুঝার চেষ্টা করো যে বুঝছো কিনা। এবার তুমি আমাকে বলো যদি সবাই ঠিকঠাক বুঝে থাকো, যারা ক্লিয়ারলি বুঝছো ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানাই দিও। এখন এই সূত্রগুলো যখন আমি ম্যাথে এপ্লাই করব তখন দেখবে ইজি লাগতেছে ব্যাপারগুলো। ঠিক আছে? ঠিক আছে? দেখো এইখানে আমি এখন এপ্লাই করতেছি সূত্রগুলা। তো এক্সাম্পল 1 বলছে কার্তেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমটা বলো তো ভাই প্রথম এক্সাম্পলটা এটা কোন কোয়াড্রেন্টে বিন্দুটা? এখানে সবগুলো বিন্দুই কিন্তু কার্তেসীয় স্থানাঙ্কে দেওয়া আছে। এটাকে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করব। তো প্রথম অঙ্কটা করতেছি এটা কোন কোয়াড্রেন্টে আমাকে সেটা আগে বলো। ভাই এটা কোন কোয়াড্রেন্টে? 1 নম্বর অঙ্কটা করব। আমি লিখব ধরি বিন্দুটির পোলার স্থানাঙ্ক আর কমা থেটা। ধরি বিন্দুটার পোলার স্থানাঙ্ক আর কমা থেটা। ঠিক আছে? তাহলে আমার কাজ হচ্ছে এখন আর এর ভ্যালু বের করা আর থেটার ভ্যালু বের করা। আর এর ভ্যালু বের করার একটা সূত্র লিখছিলাম মনে আছে? আর এর ভ্যালু বের করা এই যে সূত্রটা √(x² + y²) এই সূত্রটা আমরা এখন ইউজ করব। যে আর সমান √(x² যোগ y²। ঠিক আছে? এখন x এর ভ্যালু 3, y এর ভ্যালু √3। ভ্যালুটা বসাই দিব। x এর ভ্যালু 3 তার উপরে স্কয়ার, y এর ভ্যালু √3 তার উপরে স্কয়ার। ঠিক আছে? এইটা আসো এবার 3 3 9 আর এটা হচ্ছে এটা হচ্ছে 9 এটা হচ্ছে 3 3² 9 এটা √3² মানে 3 তাহলে এটা হচ্ছে 12 √12 √12 মানে হচ্ছে 4 × 3। ঠিক আছে? 3 4 12 তাহলে এটা আসতেছে 2√3। কি আসতেছে 2√3। ওকে আর এর ভ্যালু আসতেছে 2√3। এবার আমার থেটার ভ্যালু বের করতে হবে। থেটার ভ্যালু প্রথম চতুর্ভাগে থাকলে থেটা সমান কি? প্রথম চতুর্ভাগে থাকলে থেটা হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে মডুলাস দিতেও পারো নাও দিতে পারো, সবার সাথে মিল রাখার জন্য লিখছিলাম। থেটা সমান হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x। প্রথম চতুর্ভাগে যেহেতু আছে তাহলে tan ইনভার্স y/x। y হচ্ছে √3, x হচ্ছে 3। √3/3 পুরোটা কাটাকাটি করলে এটা আসবে হচ্ছে tan ইনভার্স 1/√3। হ্যাঁ √3 আর 3 কাটাকাটি করলে 1/√3 যেহেতু পুরোটা পজিটিভ মডুলাস উঠাই দিলেও পজিটিভই থাকবে। tan ইনভার্স 1/√3 মানে কত? 30 ডিগ্রি তাই না? tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3 30 ডিগ্রি বা π/6 30 ডিগ্রিও লিখতে পারো π/6 ও লিখতে পারো। থিটা সমান π/6 আসতেছে। অতএব লিখবো অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক বিন্দুটার পোলার স্থানাঙ্ক 2√3, π/6। ঠিক আছে? ওকে শেষ। সো অঙ্কটা কারা কারা ভালো করে বুঝতে পারছি তারা তারা আমাকে একটু কমেন্টে ওকে লিখে দাও। ঠিক আছে? ওকে আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে কমেন্টে আমরা কোনো কেউ স্প্যামিং না করি। কমেন্টে আমরা যতটুকু দরকার অতটুকু কমেন্ট করি। এখানে চাইলে তুমি 30 ডিগ্রিও লিখতে পারতা যদি ডিগ্রিতে লিখতা। ঠিক আছে?
ওকে? আমরা আরেকটা অঙ্ক করি, পরের অঙ্কটা করি দেখো। আস্তে, আস্তে সবগুলো অঙ্ক যখন করব, আস্তে, আস্তে সহজ হয়ে যাবে ব্যাপারটা। আ পরের অঙ্কটা করি চলো। পরের অঙ্কটা হচ্ছে -1, √3 -1, √3 কি ব্যাপার এত ফোন আসতেছে? আচ্ছা, -1, √3 2 নম্বর অঙ্কটা। ওকে? এইটাকে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করব, মানে r থিটায় কনভার্ট করব। সো এই যে লেখাটা, মনে করি বিন্দুটার পোলার স্থানাঙ্ক r থিটা, এটা লিখে নিবা তোমরা। r এর ভ্যালুটা বের করে দেখি। r সমান কি হবে? √, কি হবে? এইটার বর্গ যোগ এইটার বর্গ, এইটার বর্গ যোগ এইটার বর্গ, তাই না ভাই? খেয়াল করো, r ইকুয়ালস টু কি হচ্ছে? √, এই যে √, 3 এর বর্গ যোগ √3 এর বর্গ, এটাই তো r। তাহলে r ইকুয়ালস টু হবে -1 এর বর্গ যোগ √3 এর বর্গ। ঠিক আছে? এখন আসো, এটা কি আসতেছে? 1 + 3, এটা আসতেছে √4, √4 এর ভ্যালু আসতেছে হচ্ছে 2, আর এর ভ্যালু আসলো হচ্ছে আমার 2, আর পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে থিটা বের করা। এখন বলো তো ভাই, বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট নাকি ফোর্থ কোয়াড্রেন্ট? এটা কোন চতুর্ভাগে আছে সেটা বলো তো। কোন চতুর্ভাগে আছে? সেকেন্ড চতুর্ভাগে আছে, তাই না? ভুজ হচ্ছে নেগেটিভ, কোটি হচ্ছে পজিটিভ, তাহলে মূল বিন্দু থেকে এক ঘর বাইরে, √3 পরিমাণ উপরে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থাকলে থিটার ফর্মুলাটা কি হয়? দ্বিতীয় চতুর্ভাগে থাকলে থিটার ফর্মুলা হয় হচ্ছে, এখানে দুইটা ফর্মুলা আছে, তার মধ্যে আমি প্রথমটা ইউজ করি, পাই মাইনাস tan ইনভার্স y/x। পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। y এর ভ্যালু √3 আর x এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে? তাহলে আসছে পাই মাইনাস tan ইনভার্স -√3, তাই না? √3 কে -1 দিয়ে ভাগ করলে -√3। এখন পুরোটা তো পরম মান দিয়ে ঘেরা আছে। মডুলাসের ভিতরে যদি -√3 থাকে, মাইনাসটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স √3। তার মানে পাই মাইনাস tan ইনভার্স √3, এটার ভ্যালু হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে পাই/3। 60 ডিগ্রি মানে হচ্ছে পাই/3। পাই থেকে যদি তুমি পাই/3 বিয়োগ করো, তাহলে 3 পাই মানে 2 পাই/3 আসবে। এটার ভ্যালুটা আসবে 2 পাই/3। 60 ডিগ্রি 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি থাকবে। ঠিক আছে? তাহলে আমার বিন্দুটার, এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কত হচ্ছে? পোলার স্থানাঙ্ক হচ্ছে তোমার 2, 2 পাই/3। 2 পাই/3। ঠিক আছে? ওকে, গেল। এখন বলো তো, এই অঙ্কটা কারা কারা ক্লিয়ারলি বুঝছি? তাকে একটু ক্লিয়ার লিখে জানায় দাও। যারা যারা ক্লিয়ারলি বুঝছো অঙ্কটা, ভাগে একটু ক্লিয়ার লিখে জানায় দাও। ঠিক আছে? ভাই 120 ডিগ্রি লেখা যাবে না? হ্যাঁ ভাই, 120 ডিগ্রিও লেখা যাবে। তুমি চাইলে 2, 120 ডিগ্রিও লিখতে পারতে। 120 ডিগ্রি লিখলে এখানে পাই লেখা যাবে না, তখন এখানে 180 ডিগ্রি লিখতে হবে। এটা কিন্তু তখন 180 ডিগ্রি লিখতে হবে। ঠিক আছে? একই জিনিস। 3 নাম্বার ম্যাথটা চলো। কি বলছে? এইটা করব। -4, -4, -4, -4, এইটাকে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করব, মানে r, থিটায় কনভার্ট করব। ঠিক আছে? তাহলে চলো r এর ভ্যালুটা আগে বের করে ফেলি। r এর ভ্যালু হবে √, ভুজের বর্গ যোগ কোটির বর্গ, -4 এর উপরে স্কয়ার যোগ -4 এর উপরে স্কয়ার। এটা কত আসতেছে? এটা আসতেছে 16, এটা আসতেছে 16, এটা আসতেছে 32,
ঠিক আছে, এটা আসতেছে 16 গুণন 2 4√2। ওকে, এটা আসছে 4√2। আর এর ভ্যালু পেয়ে গেলাম। এখন এইটা কোন চতুর্ভাগে ভাইয়া আমাকে একটু বলো তো, এটা কোন চতুর্ভাগে? এটা কিন্তু থার্ড চতুর্ভাগে, থার্ড কোয়াড্রেন্টে। যেহেতু থার্ড কোয়াড্রেন্টে, তাহলে থেটা সমান হবে থার্ড কোয়াড্রেন্টের দুইটা ফর্মুলা আছে থেটার ভ্যালু। তার মধ্যে আমরা যে কোনোটা ইউজ করতে পারি। আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি। ঠিক আছে, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, ইচ্ছা। প্রথমটা যদি নেই, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই প্লাস, কোথায় গেল, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর ভ্যালুও -4, এক্স এর ভ্যালুও -4, কাটাকাটি করলে 1 হবে। মডুলাস অফ 1 মানে হচ্ছে 1। তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স 1, তাহলে পাই প্লাস পাই বাই 4, তাই না? ট্যান ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 4, পাই বাই 4। তাহলে এটা আসতেছে তোমার 5 পাই বাই 4, 5 পাই বাই 4। আর থেটা, এটা কি আসতেছে? আর এর ভ্যালু 4√2, আর এটা আসতেছে তোমার 5 পাই বাই 4। তুমি চাইলে কিন্তু ওই সূত্রটা ইউজ করতে পারতা, তুমি চাইলে ওই সূত্রটা ইউজ করতে পারতা। আরেকটা সূত্র আছে, এটা ইউজ করলে, এই যে এইটা ইউজ করতে পারতা, তখন মাইনাস আসতো সামনে, নেগেটিভ আসতো। ঠিক আছে, যে সূত্রটা খুশি তুমি সেটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এটা গেল। আরেকটা আছে, লাস্ট অঙ্কটা, 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কটা এইটা 5 - 5, বলো এটা কোন চতুর্ভাগে? 5 - 5, এটাকে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করব, আর কমা থেটাতে কনভার্ট করব। আর হচ্ছে তোমার √ওভার ভুজের বর্গ যোগ কোটির বর্গ, ভুজের বর্গ যোগ কোটির বর্গ। তাহলে এটা আসতেছে, এটাও 25, এটাও 25, মানে হচ্ছে 50। তাহলে এটা আসতেছে তোমার 25 গুণন 2, 25 গুণন 2 মানেই তো 50। 25-এর বর্গমূল হচ্ছে 5, 2 এর বর্গমূল হচ্ছে √2। তা আর এর ভ্যালু হচ্ছে 5√2। এখন থেটা বের করব, যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টের দুইটা ফর্মুলা আছে, তার মধ্যে যেটা তোমার কাছে ইজি লাগে, এটা একটু বড়, এটা ছোট লাগতেছে, সো এটা ইউজ করি, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। চাইলে আগেরটা ইউজ করতে পারতা, কোনো সমস্যা নেই। সো মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াই এর ভ্যালু -5, এটার ভ্যালু হচ্ছে 5। তাহলে এটা আসতেছে কত? মাইনাস ট্যান ইনভার্স, এটা ভাগ করলে -1 আসবে, পরম মান থাকাতে -1টা +1 হয়ে যাবে। -π/4, -π/4। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 5√2, 5√2, আর থেটার ভ্যালু হচ্ছে -π/4। তোমরা চাইলে -45 ডিগ্রিও লিখতে পারতা, কোনো অসুবিধা নেই। তো 4টা অঙ্কই কিন্তু আমি করে দিলাম। প্রথম অঙ্কটা আমি লিখলাম, এইচএসসি পরীক্ষা যেভাবে করবা ওইভাবে। এইটার মতো করে বাকি 3টা অঙ্ক তোমরা পরীক্ষার খাতায় লিখবা। সো এই 4টা অঙ্কই আমরা যারা যারা ক্লিয়ারলি বুঝছি, ভাইকে একটু ক্লিয়ার লিখে দিও, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু বলে দিই। তুমি যখন এই সূত্রটা এটা ইউজ করবা, তাহলে তখন একটা উত্তর আসবে, এটা ইউজ করলে আরেকটা উত্তর আসবে। দুইটা উত্তর কিন্তু সমান হবে না, দুইটা উত্তর ডিফারেন্ট হবে, বাট দুইটা উত্তরই সঠিক, দুইটা উত্তরই সঠিক। যেমন এইটা দিয়ে করলে -45 ডিগ্রি পাচ্ছি, তুমি যদি এটা দিয়ে করতা, তাহলে তুমি পাইতা হচ্ছে, কত পাইতা দাঁড়াও হিসাব করে বলি, 360 থেকে 45 বিয়োগ করলে 315 ডিগ্রি আসতো। ঠিক আছে, তুমি যদি এই সূত্রটা দিয়ে করতা, তাহলে থেটার ভ্যালু আসতো 315 ডিগ্রি, আর এটা দিয়ে করলে -45 ডিগ্রি আসতেছে। জিনিসটা কিন্তু একই। জিনিসটা কেন একই আমি একটু বলি। তুমি যে আরেকটা সূত্র দিয়ে করতা, তাহলে আনসারটা আসতো হচ্ছে এটা, 5√2, 315 ডিগ্রি, যদি ডিগ্রিতে লিখি 315 ডিগ্রি আসতো, আর এটা আসছে -45 ডিগ্রি। দুইটা কেন সেম, এটা বুঝতে হবে। দেখো, এইটা হচ্ছে তোমার বিন্দুটার অবস্থান ফোর্থ কোয়াড্রেন্টে। তুমি এই দিক দিয়ে হিসাব করলে 45 ডিগ্রি কোণে ঘুরবা, 45 ডিগ্রি কোণে ঘুরলে তুমি এই রেখাটার উপরে আসতে পারতেছো, কিন্তু ঘুরছো যেহেতু নেগেটিভ দিকে, তাই সামনে মাইনাস, 45 ডিগ্রির সামনে মাইনাস। আর তুমি যদি এই দিকে ঘুরো, তাহলে 315 ডিগ্রি ঘুরতে হবে, কারণ কোনটা বড়, দেখতেই পাচ্ছ কোনটা অনেক বড়।
তাহলে এইভাবে ঘুরলে 315 ডিগ্রি ঘুরতে হবে, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু ঘুরছো, পজিটিভ দিকে যেহেতু ঘুরছো, তাই সামনে প্লাস। ক্লিয়ার? দুইটাই কিন্তু আনসার, দুইটাই কিন্তু সঠিক আনসার। ওকে, বুয়েটে চান্স পাইতে হলে কিভাবে পড়ালেখা করতে হবে আদিত্য বলছে। আদিত্য, আমি এই টিপস গুলো আস্তে আস্তে দিব। আমি বলবো, এখন তোমাকে যেটা সাজেস্ট করব, যখন আমি যেটা বুঝাচ্ছি, যেটা বলতেছি, ওইটাতেই ফুল কনসেন্ট্রেশন দাও। ঠিক আছে, কনসেন্ট্রেশনটা জায়গা মতো দাও। এখন আমি ম্যাথ বুঝাচ্ছি, এখন কিন্তু বুয়েটে চান্স পাওয়া নিয়ে চিন্তা করলে হবে না, এখন তুমি জাস্ট এই ম্যাথটাই বুঝো। ঠিক আছে, এখন তাহলে তোমাদের জন্য একটা পোলটা আমি লঞ্চ করে দিই। তোমাদের জন্য একটা পোল লঞ্চ করে দিচ্ছি, দেখি এটা সঠিক উত্তর কয়জন দিতে পারো। ঠিক আছে, এই যে একটা বিন্দু, এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক নিচের কোনটা, এটা হচ্ছে প্রশ্ন। বিন্দুটার পোলার স্থানাঙ্ক কোনটা? ঠিক আছে, চারটা অপশন আছে, সঠিক অপশনটা তোমরা সিলেক্ট করবা। দেখো স্ক্রিনে একটা পোল চলে আসছে, যেটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে সেটাকে ফিল আপ করে দাও, ক্যালকুলেশন করে নিও। আগে দেখবা যে বিন্দুটা কোন চতুর্ভাগে, ওই চতুর্ভাগের জন্য আমাদের ফর্মুলা কি ছিল, ফর্মুলাও দেখাই দিতেছি। এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে, তাহলে তৃতীয় চতুর্ভাগের ফর্মুলা হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স অথবা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, টাইম টাইম শেষ, টাইম শেষ, সোনার বাংলাদেশ। ওকে, শেষ করে দিলাম। দেখো, এখানে ফার্স্ট আমার আর এর ভ্যালু বের করতে হবে। আর হবে কি, রুট ওভার এটার বর্গ মাইনাস 2 এর বর্গ যোগ মাইনাস রুট 2 এর বর্গ। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে 4, এটা হবে হচ্ছে 2, এটার ভ্যালু হবে √6। ওকে, আর এর ভ্যালু √6। এখন বিন্দুটা কোথায় আছে দেখো, একটু গ্রাফে যদি দেখাই আমি, বিন্দুটা হচ্ছে দুইটাই নেগেটিভ, 2 ঘর বাইরে √2 পরিমাণ নিচে, √2 পরিমাণ নিচে, যেহেতু দুইটাই নেগেটিভ, -2 -√2, এটা হচ্ছে বিন্দুটা। এই বিন্দুটা মূল বিন্দু থেকে এতটুকু দূরত্বে আছে, এটাই হচ্ছে আর। এখানে আর এর ভ্যালু আসছে হচ্ছে √6। এখন তুমি এই অ্যাঙ্গেলটা যদি হিসাব করো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা যদি হিসাব, চিত্র থেকে করলে অঙ্কটা আরো সহজ হয়ে যায়, বোঝাটা সহজ হয়, ভিজুয়ালাইজ করা সহজ হয়। সূত্র দিয়ে তো করতেই পারবা, আগের অঙ্কটা আমি সূত্র দিয়ে করছি, যেমন এই থার্ড কোয়াড্রেন্টের অঙ্কটা সূত্র দিয়ে তো তুমি থিটার ভ্যালু বের করতেই পারবা। আমি চিত্র দিয়ে করি, চিত্র দিয়ে করলে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবা, জ্যামিতিতে আসলে চিত্রই মেইন। ঠিক আছে, তো চিত্র দিয়ে যদি তুমি করো, আমি এখান থেকে এক কাজ করলাম, এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এই কোণটা যদি আলফা হয় ভাইয়া, তাহলে আলফা যদি হয়, খুব ভালো করে দেখো, এটা হচ্ছে এটার ভূমি, এটা হচ্ছে এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে √6। ঠিক আছে, এখন ভূমি কত ভাই, ভূমি কি -2? না ভাই, ভূমি -2 না, ভূমির দৈর্ঘ্য আমি 2 একক বলবো, দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, ভূমির দৈর্ঘ্য 2 একক বলবো। এটা লম্ব কত, লম্ব কি -√2? না ভাই, শুধু √2। হ্যাঁ, নেগেটিভ থাকলে এটাকে পজিটিভই লিখতেছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি 2 একক, লম্ব √2 একক, আর অতিভুজ হচ্ছে √6 একক। ঠিক আছে, এইভাবে চিন্তা করো, নেগেটিভ নেগেটিভ দেখার দরকার নেই, এই জিনিসগুলোই তো আমি মডুলাস দিয়ে ব্যালেন্স করছিলাম। ঠিক আছে, এইভাবে চিত্র দিয়ে করি অঙ্কটা, তাহলে তোমার জন্য সহজ হবে। এখন বলো তো ভাই, আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে, এখান থেকে তুমি খেয়াল করো, ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আলফা হচ্ছে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। ট্যান ইনভার্স লম্ব কত, লম্ব √2, ভূমি হচ্ছে 2, লম্ব √2, ভূমি হচ্ছে 2, তাহলে এটা আসতেছে ট্যান ইনভার্স 1/√2, √2 আর 2 কাটাকাটি করলে 1/√2, তাহলে 1/√2 এর ভ্যালু কত, 1/√2 এর ভ্যালু হচ্ছে তোমার 45 ডিগ্রি, 45 ডিগ্রি, বা এটাকে তুমি π/4ও বলতে পারো, তাই না? 45 ডিগ্রিকে তুমি আবার কি বলতে পারো, এটাকে তুমি π/4ও বলতে পারো।
এটা হচ্ছে আলফার ভ্যালু। তাহলে থেটা কি হবে ভাই? থেটা তো এইটা, এই পুরাটা হচ্ছে থেটা। তাহলে থেটা হবে হচ্ছে তোমার 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তার মানে থেটা হচ্ছে তোমার 225 ডিগ্রি। থেটা আসতেছে 225 ডিগ্রি, 180 প্লাস 45। হ্যাঁ, এই অ্যাঙ্গেলের হিসাবটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে √6, 225, √6, 225, এটা অপশন রাইট আনসার। বাট থেটার তো আরো একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে তুমি যদি এইভাবে হিসাব করো, এইটা থেটা, এইভাবে হিসাব করলে এটা হচ্ছে থেটা, ঘড়ির কাঁটার দিকে হিসাব করো, তাহলে ভাই এখানে থেটার ভ্যালু কত আসে খেয়াল করো তো। পুরাটা 180, এতটুকু 45, আলফার ভ্যালু তো 45, পুরাটা 180, আলফার ভ্যালু 45। 180 থেকে 45 বিয়োগ করো, কত হয়? 180 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 135, 135 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি। কিন্তু এই কোণটা কি নেগেটিভ দিকে নাকি পজিটিভ দিকে সেটা আমাকে বলো। এই অ্যাঙ্গেলটা নেগেটিভ দিকে নাকি পজিটিভ দিকে? অ্যাঙ্গেলটা কি ঘড়ির কাঁটার দিকে? হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে, তার মানে নেগেটিভ দিকে। আর ঘূর্ণনের দিক বোঝানোর জন্য, ঘূর্ণনের দিক বোঝানোর জন্য সামনে একটা মাইনাস, তাহলে এইটাও রাইট আনসার। ঠিক আছে, আরেকবার খেয়াল করো, তুমি যদি এটা ইয়েতে হিসাব করতা, রেডিয়ানে হিসাব করতা, তাহলে এই পুরাটা হচ্ছে পাই, আর এতটুকু হচ্ছে π/4। হ্যাঁ, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, আর 45 ডিগ্রি মানে হচ্ছে π/4। তাহলে যদি যোগ করো তাহলে দেখবা 5π/4 আসতেছে। 5π/4, 225 ডিগ্রি আর 5π/4 কিন্তু সেম। আর তুমি যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হিসাব করো তাহলে থেটা 135 ডিগ্রি, কিন্তু ঘূর্ণনের দিক বোঝানোর জন্য সামনে একটা মাইনাস। মাইনাস কি মিন করে? মাইনাস মিন করে তুমি ঘুরছো উল্টা দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছো, নেগেটিভ দিকে ঘুরছো। ঠিক আছে, তাহলে এইটাও রাইট আনসার। সো আলটিমেট রাইট আনসার হচ্ছে অপশন ডি। ওকে, লিডার বোর্ডের প্রথম 5 জনের নাম পড়বো, যারা যারা সবার আগে সঠিক আনসার দিয়েছে। এরকম 5 জনের মধ্যে প্রথমে আছে ফারহান হোসেন রানা, ফাতেমা তু তহিরা, আফসোনা আফসোনা জেনোমি, নামগুলো একটু অদ্ভুত অদ্ভুত লাগতেছে, নিঝুম চন্দ্রনাথ এবং জুমন দাস শুভ। ওকে ফাইন, 5টা নাম পড়ে দিলাম। সবার নাম পড়তে পারলে আরো ভালো লাগতো। ঠিক আছে, এখন আমাকে বলো তো কেমন লাগতেছে? এইচএসসি শুরু করলাম চ্যাপ্টার 3 সরল লেখা দিয়ে, সরল লেখা একদম বেসিক পড়ালেখা করতেছি। খুবই কঠিন লাগতেছে নাকি মোটামুটি সহজ বোঝা যায়? কেমন লাগতেছে কি সেটা বলো। ঠিক আছে, যে কোনো কঠিন জিনিসই কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যাবে। সো ক্লাস শেষে তোমার কাজ হচ্ছে আজকে যা যা পড়াইছি পুরোটা ভালো করে আরেকবার শোনা, এবং শোনার সাথে সাথে ক্লাস নোট তৈরি করা। আর কিছু হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো যাওয়ার আগে আমি দিয়ে যাবো। এইটা আরেকটা পোল লঞ্চ করে দিই, দেখি এটা কেমন পারো। আরেকটা পোল লঞ্চ করে দিচ্ছি, এটার আনসার বলবো। চিত্র এঁকে করলে, এমসিকিউ গুলো যদি তুমি ফিগার ড্র করে করো তাহলে টাইম সেভ হবে অনেক, আবার জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবা। ঠিক আছে, ভিজুয়ালাইজ করতে যদি পারো, জিনিসটা যদি চোখের সামনে দেখতে পারো, তাহলে অঙ্কগুলো তোমার কাছে অনেক মজা লাগবে। সো এই কারণে কিন্তু আগেরটা আমি ছবি এঁকে করাইলাম, আমি ছবি না এঁকেও করতে পারতাম। এটা বেশি সময় দেওয়া যাবে না, এটা কিন্তু চোখ বন্ধ করে ফেলা যায়। ঠিক আছে, ওকে, টাইম শেষ করে দিই। দেখো, একটা ছবি আঁকলে একদমই ইজি। -5,0, তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে 5 ঘর বায়ে, হ্যাঁ, -5,0, এটা যেহেতু 0 তার মানে এক্স অক্ষের উপরে, এটাই হচ্ছে আমাদের বিন্দুটা। তাহলে ভাই আর কোনটা হবে? আর হচ্ছে ভাইয়া এই বিন্দুটার মেরু থেকে দূরত্ব। ঠিক আছে, তাহলে আর হচ্ছে তোমার এই এই ডিস্টেন্সটাই কিন্তু আর। বলো তো আর এর ভ্যালু কত? এটা যেহেতু দূরত্ব, এটাই তো আর। ঠিক আছে, এই বিন্দুটা আমার মেরু থেকে কতটুকু দূরে আছে সেটাই হচ্ছে আর। আর দূরত্ব যেহেতু সবসময় পজিটিভ হয়, 5 ঘর বাইরে থাকলে আছে, এই কারণে এটা ভুজ -5, দূরত্ব সবসময় পজিটিভ, এটা 5 ঘর বাইরে আছে। সো এই দুইটা বিন্দুর দূরত্ব কত? মেরু থেকে বিন্দুটার দূরত্ব হচ্ছে 5 একক, তাই আর এর ভ্যালু 5। আর এর ভ্যালু 5। ঠিক আছে, আর এর ভ্যালু কিন্তু -5 না, আর অলওয়েজ 5 হবে, আর অলওয়েজ ধনাত্মক হবে, আর অলওয়েজ পজিটিভ হবে। এখন দেখো এই অ্যাঙ্গেলটাই হচ্ছে তোমার থেটা। এই যে
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা এটাই হচ্ছে থিটা। তাহলে থিটার ভ্যালু কত আসতেছে? থিটার ভ্যালু আসতেছে পাই বা 180 ডিগ্রি। ঠিক আছে? আর তুমি যদি এই দিকে হিসাব করো তাহলে এটাও কিন্তু থিটা। এই দিকে হিসাব করলে এটাও কিন্তু পাই। কিন্তু যেহেতু নেগেটিভ দিকে হিসাব করছো তাহলে মাইনাস পাই। আবার এটাকে মাইনাস 180 ডিগ্রিও তুমি বলতে পারো। ঠিক আছে? যেহেতু নেগেটিভ দিকে তাই সামনে মাইনাস। মাইনাসটা কি মিন করে? মাইনাসটা মিন করে তুমি ঘুরছো ঘড়ির কাঁটার দিকে। ঘূর্ণনের দিকটা বুঝায়। মাইনাস কি বুঝায়? ঘূর্ণনের দিক বুঝায়। তাহলে মাইনাস মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছো 180 ডিগ্রি। আর এখানে প্লাস কিছু নাই মানে প্লাস আছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে 180 ডিগ্রি। তাহলে এখানে সবগুলাই রাইট আনসার। আর এর ভ্যালু সবগুলাই 5, 180 হতে পারে, মাইনাস 180 হতে পারে, পাইও হতে পারে। অপশন ডি হচ্ছে সবগুলাই। ঠিক আছে? ওকে, সবার প্রথমে যে আনসার করছো সে হচ্ছে মাহমুদুল হাসান, ভেরি গুড। আলভিন, ফারহান হাসিন রানা, নিঝুম চন্দ্রনাথ এবং সাকিব আল হাসান, ভেরি গুড, থ্যাংক ইউ। এইবার উল্টাটা করব। এতক্ষণ আমরা কার্তেসীয় থেকে পোলার করছি, ছিল কার্তেসীয়, করছি পোলার। এখন আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্কে কনভার্ট করব। তো প্রথমটা দেখো, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্ক নির্ণয় করে 1 নাম্বারটা। ঠিক আছে? এখানে এখানে কার্তেসীয় স্থানাঙ্কে কি দেওয়া থাকে ভাই? আর কমা থিটা দেওয়া থাকে, তাই না? এখানে আর এর ভ্যালু হচ্ছে তোমার 1 আর থিটার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি, তাই তো? এটাই তো। তাহলে এটাকে আমরা কার্তেসীয় স্থানাঙ্কে কনভার্ট করব। আমি লিখব ধরি বিন্দুটির কার্তেসীয় স্থানাঙ্ক x, y। কার্তেসীয় স্থানাঙ্ক x, y এটা ধরে নিলাম। ঠিক আছে? এখন x আর y এর ভ্যালু বের করব, এটা হচ্ছে আমার টার্গেট। এখন x সমান আমরা কি শিখছিলাম মনে আছে? ফর্মুলা x শিখছিলাম হচ্ছে r cos θ। x আমরা শিখছিলাম r cos θ, y শিখছিলাম r sin θ। এই যে x r cos θ, y r sin θ। এই ফর্মুলাটা এবার আমরা ইউজ করব। x r cos θ, এখানে r এর ভ্যালু 1, থিটার ভ্যালু 150, 1 cos 150 ডিগ্রি। এখন ক্যালকুলেটর দিলেই আনসার চলে আসবে। 1 দিয়ে গুণ করলে তো এটাই আসবে, 100 cos 150ই আসবে। 1 ইন্টু cos 150 কে আবার লেখা যায় 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। এখন 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি এটা কোন কোয়াড্রেন্ট ভাইয়া? 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কিন্তু নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস cos, ঠিক আছে, 30 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু আসতেছে cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, √3/2। এটা x এর ভ্যালু পাইলাম মাইনাস √3/2। এবার আমরা y এর ভ্যালু বের করব। y এর ভ্যালু বের করি, y r sin θ, r এর ভ্যালু 1, এই যে r এর ভ্যালু 1, থিটার ভ্যালু 150, sin 150, এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু sin 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু সাইন পজিটিভ, তাহলে এটা হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে তোমার হাফ। ঠিক আছে? সাইন 30 ডিগ্রি মানে হাফ। তাহলে এই বিন্দুটার কার্তেসীয় স্থানাঙ্ক কত হচ্ছে? বিন্দুটার কার্তেসীয় স্থানাঙ্ক হচ্ছে তোমার মাইনাস √3/2, হাফ। ঠিক আছে? অতএব বিন্দুটির কার্তেসীয় স্থানাঙ্ক মাইনাস √3/2, হাফ। শেষ, শেষ। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে এই ক্যালকুলেশন গুলোও করতে হতো না। যেমন এইটা 2 নাম্বারটা যদি আমি করে দিই ভাই, 2 নাম্বারটা খুব ইজিলি করে দিব। x আর y বের করতে হবে। x r cos θ, আর
এক্স ইকুয়ালস টু কি আর কস থেটা। ওকে ফাইন, আর এর ভ্যালু 2 আর থেটার ভ্যালু মাইনাস পাই বাই 6, তাহলে 2 কস মাইনাস পাই বাই 6, ঠিক আছে। আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন মাইনাস পাই বাই 6। এখন দেখো তো ক্যালকুলেটরে ক্যালকুলেট করে কত আসে। মাইনাস পাই বাই 6 মানে হচ্ছে 30 মাইনাস 30 ডিগ্রি, তাই না? তাহলে এটা হচ্ছে 2 কস, এটা আসতেছে তোমার √3, এটা আসতেছে √3, আর এটা যদি আমি কসটাকে সাইন করে দিই, তাহলে এটা আসতেছে -1, ঠিক আছে। তাহলে 2 কমা মাইনাস পাই বাই 6, 2 কমা মাইনাস পাই বাই 6, এই বিন্দুটাকে যখন তুমি পোলার স্থানাঙ্কে কনভার্ট করতেছো, কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করতেছো, তখন বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে √3, -1, ঠিক আছে। √3, -1 মানে ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা কি বুঝছি অঙ্কটা? এই দুইটা অঙ্ক যারা যারা ক্লিয়ার, ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানাতো। ওকে, আজকে ক্লাসে যা যা পড়াবো, যতগুলো স্লাইড আছে তার অর্ধেকটা স্লাইডও এখনো শেষ হয়নি। কারণ ভাই প্রথম ক্লাসে এত প্রেশার কেন? প্রথম ক্লাসে অনেক প্রেশার, আমি গল্পও করতে পারতেছি না ঠিকঠাক মতো। কারণ হচ্ছে ভাই এটাই এইচএসসি, এটাই লাইফ। সো শুরু থেকে আমি বুঝাই দিতে চাই রিয়েলিটি এটাই, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হচ্ছে এই মাঝখানের যে সময়টা, এই যে এসএসসি পরীক্ষার পর থেকে এই মাঝখানের যে টাইমটা, এই টাইমটা কিন্তু কাজে লাগাই ফেলছো। অনেক স্মার্ট ছেলেপেলে আছে যারা হচ্ছে শিখতে আগেই এনরোল করে ফেলছে এবং এইচএসসি 26 ব্যাচের ক্লাসগুলো করে ফেলছে। আমাদের প্রিভিয়াস ইয়ারে যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলো কিন্তু শিখো অ্যাপে অ্যাভেলেবল। সো ওরা কিন্তু দেখে নিয়ে অলরেডি এগুলো শিখে ফেলছে, এখন জাস্ট রিভিউ করতেছে, ঠিক আছে। সো এই আর কি বিষয়টা। তো এটাই হচ্ছে স্মার্টনেস ভাই। সবাই একসাথে জার্নিটা শুরু করতেছো, একসাথে শেষ করবা, বাট জার্নিটা সবার একরকম হবে না। এক একজন এক একভাবে প্রিপারেশন নিবে, এক একজনের স্মার্টনেস এক এক রকম। স্মার্টেস্ট পিপলরাই কিন্তু সার্ভাইভ করবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, আর স্মার্টেস্ট পিপল আর দ্য ফিটেস্ট ওয়ান্স। এবার এই পোলটা, ঠিক আছে, এই পোলটা 3 নাম্বার পোলটা। ওকে, হয়ে গেল। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 530 ডিগ্রি হইলে কার্তেসীয় স্থানাঙ্ক নিচের কোনটা? কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 530 ডিগ্রি হয় তাহলে কার্তেসীয় স্থানাঙ্ক কোনটা হবে? ঠিক আছে, ওকে। কারো যদি ভাইয়া কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, থাকতেই পারে, অনেকদিন পড়ালেখা থেকে বাইরে ছিল, হঠাৎ করে আজকে ক্লাস শুরু হয়ে গেল, হঠাৎ করে আজকে একদম স্বাভাবিকভাবে প্রেশার চলে আসছে অনেক। হ্যাঁ, তো সামনের ক্লাসগুলোতে কিন্তু আরো প্রেশার আসবে। তো এই কারণে অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কোনো জায়গায় হয়তো অনেক আছে, আমার সাথে আজকে প্রথম, এই কারণেও হয়তো অসুবিধা হতে পারে, একজন টিচারের সাথে কোপ আপ করতেও কিছুদিন টাইম লাগে। সো সবকিছু মিলে যদি কোথাও তোমার বুঝতে প্রবলেম থাকে, সেই প্রবলেমটা যদি তুমি পরবর্তীতে সলভ করে না নাও, বুঝে না নাও, তাহলে এটা কিন্তু তোমাকেই সাফার করাবে, আমাকে না। সো তোমাকে কি করতে হবে, যেই জায়গাগুলোর প্রবলেম, সেই জায়গাগুলো পরবর্তীতে এই ক্লাসটা, লাইভ ক্লাসটা শিখো অ্যাপে রেকর্ডেড আকারে থেকে যাবে, ওখান থেকে কভার করে নিতে হবে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা সবাইকেই বলবো, এই ক্লাসের ক্লাস নোটটা তোমাদেরকে আমি তুলতে নিষেধ করছি, তার মানে এই না যে ক্লাস নোট তুমি তুলবা না। তুমি এই ক্লাসটা সবাই প্রত্যেকেই আরেকবার অ্যাটলিস্ট করবা। হ্যাঁ, আরেকবার করবা, এবং যখন করবা তখন তুমি ক্লাস নোটটা তুলবা, যে জায়গায় দরকার পজ করতে পারবা, চালাইতে পারবা, সবকিছুই তুমি তখন করতে পারবা, ইচ্ছা মতো তুমি চালাতে পারবা, ঠিক আছে। ওকে, চাইলে স্পিডটাও ডাবল করে নিতে পারবা। টাইম শেষ করে দিই আমি, হ্যাঁ, অঙ্কটা অত কঠিন না, এত টাইম দেওয়ার মতো। আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক বের করতে বলছে, আমরা জানি x ইকুয়ালস টু r cos থিটা। x ইকুয়ালস টু কি ভাইয়া? r cos থিটা। এখানে r মানে হচ্ছে কত? r মানে 5, আর থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। মানে cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এটা আসতেছে তোমার 5 √3/2। এবার y মানে আমরা কি জানি? y মানে আমরা জানি হচ্ছে r sin থিটা, ঠিক আছে। এটা হচ্ছে 5 sin 30 ডিগ্রি
এখন sin 30° ভ্যালু কত ভাই? sin 30° ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এইটা হচ্ছে তোমার 5/2, ঠিক আছে? তাহলে এটা কোনটা আসতেছে? 5√3/2, 5/2, অপশন সি হচ্ছে আমাদের এটা রাইট আনসার। সো রাইট আনসার যারা যারা দিছো, এটা অনেকেই রাইট আনসার দিছো, এটা অনেক সহজ হয়ে গেছে মনে পোলটা। তাদের মধ্যে থেকে সবার প্রথমে দিছে হচ্ছে আব্দুর রহমান, ভেরি গুড। সাকিব আল হাসান, নুরা, আলভিন, নিশাত তামাসুম, প্রথম 5 জনের নাম পড়ে ফেললাম, ঠিক আছে? ওকে, ওকে। বলছো ভাই কোন ক্যালকুলেটর কিনবা? এইচএসসি 25 ব্যাচ, হ্যাঁ, যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা কিছুদিন আগে দিল, তাদের দেখবা যে পরীক্ষার কিছুদিন আগে বোর্ড থেকে ক্যালকুলেটর লিস্ট দিছিল, হ্যাঁ, তো ওই লিস্ট অনুসারে যে কোনো একটা ক্যালকুলেটর তুমি কিনতে পারো। কারো যদি লিস্টটা না থাকে আমাকে নক দিও, আমি দিয়ে দিব না। ওকে, এইটা এবার দেখো, এই পোলার সমীকরণে প্রকাশ করব। এই তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশনে এক্স ওয়াই আছে, কার্তেসীয় সমীকরণ এগুলা। এক্স ওয়াই থাকলে সেই সমীকরণটাকে বলবো হচ্ছে কার্তেসীয় সমীকরণ। বাই দা ওয়ে, সমীকরণ মানে কি? সমীকরণ মানে হচ্ছে যেখানে সমান চিহ্ন আছে, যেখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের বাইরে কিছু একটা আছে, ডানে কিছু একটা আছে, সেটাই হচ্ছে সমীকরণ, ঠিক আছে? সমীকরণ মানে আমি সহজ ভাষায় বলবো যেখানে সমান চিহ্ন আছে, ওকে? আর এই সমীকরণ প্রত্যেকটাতেই দেখো এক্স বা ওয়াই আছে, যেখানে এক্স অথবা ওয়াই বা দুইটাই আছে সেটাকে আমরা বলবো কার্তেসীয় সমীকরণ। এই কার্তেসীয় সমীকরণকে আমরা কি করব? পোলার সমীকরণে কনভার্ট করব। কার্তেসীয় সমীকরণকে পোলার সমীকরণে কিভাবে কনভার্ট করব, চলো এবার আমরা একটা একটা করে দেখি। আমাকে পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে, প্রথমে 1 নাম্বারটা করতেছি। 1 নাম্বারটা কি বলছে? y = mx + c, ঠিক আছে? তো y মানে আমরা কি জানি ভাইয়া? y মানে জানি হচ্ছে r sin থিটা, y মানে জানি r sin থিটা, m হচ্ছে একটা কনস্ট্যান্ট, c হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু 2, 3, 5, 6 এরকম কিছু একটা ভ্যালু হইতেই পারে। m আর c কনস্ট্যান্ট, এটার ভ্যালু 5 হতে পারে, -3 হতে পারে, 1 হতে পারে, 7 হতে পারে, 100 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, এটা কনস্ট্যান্ট। আর x এর মানে কি? x মানে হচ্ছে r cos থিটা, x মানে হচ্ছে r cos থিটা প্লাস c। এটাই হচ্ছে এটার পোলার সমীকরণ। তুমি চাইলে এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারো। আর একটু সুন্দর করে কিভাবে লিখতে পারো? পোলার সমীকরণে কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। কিভাবে বুঝলাম অলরেডি কনভার্ট হয়ে গেছে? দেখো এই যে সমীকরণটা সমান চিহ্ন আছে, সেটা একটা সমীকরণ। এই সমীকরণে কি কোথাও এক্স আছে? নাই ভাই। কোথাও কি ওয়াই আছে? নাই। এক্স ওয়াই কোনোটাই নেই, তাহলে এটা একটা পোলার সমীকরণ। এখানে শুধু আর এবং থিটা থাকবে, ঠিক আছে? তাহলে এইটাকে তুমি যদি বাইরে নিয়ে আসো, তাহলে তুমি লিখতে পারো আর সাইন থিটা। আর একটু সুন্দর করে লিখলে অনেক সময় টিচাররা খুশি হয়, বাট অলরেডি আমার আনসার চলে আসছে। m ইন্টু আর কস থিটা ইকুয়ালস টু হচ্ছে c। আমি এটাকে বাইরে নিয়ে আসছি। এখন দেখো আর কে তুমি যদি কমন নাও, তাহলে তুমি পাচ্ছ সাইন থিটা মাইনাস m কস থিটা ইকুয়ালস টু পাচ্ছ c। তাহলে এখান থেকে তুমি আর এর ভ্যালু পাচ্ছ আর ইকুয়ালস টু c ভাগ এইটা, c ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস m কস থিটা। এটা হচ্ছে আর এর ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? শেষ, এটাই হচ্ছে আনসার। এটা 1 নাম্বারটা আনসার, শেষ, ঠিক আছে? তো বুঝছি 1 নাম্বারটা। ভাইয়া ব্রেক দেন, এখনই ছুটি দিয়ে দেবো ভাই ইরশাদ। এটাই এইচএসসি ভাইয়া, আমি শুরুতেই রিয়েলিটি বলছি। হ্যাঁ, এই যে তুমি ব্রেক চাচ্ছ, তোমার ব্রেন কিন্তু লোড হয়ে গেছে, অনেকেরই হয়ে গেছে। এখন কি করতে হবে? শুরু থেকে নিজেকে পুশ করতে হবে, না আমাকে আরেকটু টিকে থাকতে হবে। হ্যাঁ, একটু একটু করে পুশ করতে করতে একসময় দেখবে যে তুমি 6 ঘন্টা 7 ঘন্টা টানা ক্লাসও করতে পারতেছো, ঠিক আছে? আমরা কিন্তু 6-7 ঘন্টার ক্লাসও কিন্তু অনেক সময় নেই, যদি দরকার পড়ে। অফলাইনে তো অহরহ নিতাম, ঠিক আছে? এবার হচ্ছে 2 নাম্বার ম্যাথটা করবো আমরা। 2 নাম্বার ম্যাথ একই রকম, জাস্ট রিল্যাক্স মোডে দেখে যাও, কোনো কিছু তুলতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না ভাই। ব্রেক দিতে পারতেছি না কারণ একটু পরে আমার আরেকটা ক্লাস আছে। তো এখন ব্রেক দিলে ওই ক্লাসটা আমার দেরি হয়ে যাবে, ঠিক আছে? ওরা ওয়েট করে আছে। সো আমরা শেষ করে দিব, এখনই শেষ করে দিব, বেশি দূর যাব না। দেখো এইটা কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এই যে রিয়ান গাজী বলছে ভাইয়া 1 আওয়ার আরো থাকতে পারবো। হ্যাঁ ভাইয়া 1 আওয়ার থাকতে পারো, তার মানে তুমি টানা 2 ঘন্টা ক্লাস করতে পারো। তাহলে নিজেকে আরো পুশ করতে হবে, কিভাবে 3 ঘন্টা ক্লাস করা যায়, কিভাবে আমার কনসেন্ট্রেশন বাড়ানো যায়, ঠিক আছে? ওকে, পুশ করবা, অলওয়েজ নিজেকে পুশ করবা, ঠিক আছে? তোমরা আসলে মনের দিক থেকে অনেকেই অনেক কিছু করতে পারো না, তোমাদের সমস্ত অবস্টাকেল আসলে তোমাদের মনে, ঠিক আছে? বলা হয় হচ্ছে যা রিয়েল ডিসএবিলিটি ইজ ইন ইউর মাইন্ড।
আমাদের সকল প্রতিবন্ধকতা আমাদের মনে। তো আমরা যদি মনটাকে কনভিন্স করতে পারি তাহলে আমাদের সাফল্য আসলে কোনো কঠিন কিছু না। ঠিক আছে? অল ইউ নিড টু ডু জাস্ট টু কনভিন্স ইউর মাইন্ড, বিকজ অল দ্য ডিসএবিলিটি ইজ ইন ইউর মাইন্ড। সকল প্রতিবন্ধকতাই আমাদের মনে। সো মনটাকে আমরা পজিটিভ রাখবো, চেষ্টাটাকে পজিটিভ রাখবো। ঠিক আছে? না পারার কিচ্ছু নাই, নতুন কিছু শেখাচ্ছি না তো, নতুন কিছু শেখানো শেষ হয়ে গেছে, এখন অঙ্ক করতেছি। দেখো এই অঙ্কটা এক্স এর জায়গায় কি লিখবো ভাইয়া? আর কস থিটা। ওয়াই এর জায়গায় লিখবো আর সাইন থিটা, ওয়াই এর জায়গায় লিখবো আর সাইন থিটা। তবে হ্যাঁ, একটু খেয়াল করো, 2 নম্বর ইকুয়েশনটা একটু খেয়াল করো ভাইয়া। 2 নম্বর ইকুয়েশনটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু 0 আছে। ঠিক আছে? একটু খেয়াল করো, আমরা এখানে একটা জিনিস শিখছিলাম, একটা ফর্মুলা শিখছিলাম, এই যে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি? আর স্কোয়ার লিখতে পারি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় কি লিখবো? আর স্কোয়ার। ঠিক আছে? এখন তাহলে দেখো, এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না? এতটুকুর জায়গায় আমি লিখতে পারি আর স্কোয়ার মাইনাস 3y, ওয়াই এর জায়গায় কি লিখতে পারি? আর সাইন থেটা ইকুয়ালস টু 0। শেষ, আনসার চলে আসছে, এটাই আনসার। বাট টিচারের খুশির জন্য আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করব, বা আর স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে ডান দিকে নিয়ে যাই, 3r সাইন থেটা। এখন দেখো উভয় পক্ষ থেকে একটা আর কাটা যায়, উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করা যায়, বা এই আরটাকে এই পাশে নিয়ে আসলে এটা হবে হচ্ছে আর ইকুয়ালস টু 3 সাইন থেটা। এটাই আনসার। আর ইকুয়ালস টু 3 সাইন থেটা, এটাই আনসার। শেষ। ঠিক আছে? 3 নাম্বারটা নিজেরা ট্রাই করবা, এক্স এর জায়গায় আর কস থেটা লিখবা, ওয়াই এর জায়গায় আর সাইন থেটা লিখবা। শেষ। 3 নাম্বারটা নিজেরা ট্রাই করবো, এটা হচ্ছে আমাদের এইচডব্লিউ। এইচডব্লিউ কিভাবে সাবমিট করব? নিয়ম জানি এইচডব্লিউ সাবমিট করার। তোমাদের শিখর এই যে এইচএসসি 27 ব্যাচের সায়েন্সের যে গ্রুপটা খোলা হয়েছে, ফেসবুক গ্রুপটা, ওই গ্রুপে, পেইড গ্রুপটাতে, ওই গ্রুপে আমরা হচ্ছে স্ক্রিনশট দিব হোমওয়ার্কটার, তারপরে তুমি খাতায় সলভ করে ছবি তুলে আপলোড করবা। ঠিক আছে? আর তোমার হোমওয়ার্কটা হয়েছে কিনা এটা বুঝার ওয়ে কি? অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে অন্যরা হোমওয়ার্ক সাবমিট করতেছে, ওদের হোমওয়ার্ক গুলো একটু দেখো। হইতে পারে তুমি একটা হোমওয়ার্ক নিয়ে আটকায় গেছো, পারছো না, তাহলে একটা কাজ করো, এআই এর হেল্প নাও। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার হোমওয়ার্ক করে দিবে, বাট আগে নিজে ট্রাই করো। নিজে ট্রাই করে আটকায় গেলে তুমি তখন এআই এর হেল্প নাও। এআই এর হেল্প নিয়ে তুমি মিলায় দেখো যে তুমি কোথায় আটকাইছিলা। ঠিক আছে? আর নিজে আগে ট্রাই করতে হবে। এবার উল্টাটা, কার্তেসীয় সমীকরণে প্রকাশ করো। কার্তেসীয় সমীকরণে প্রকাশ করা, আগেরটা কি করছিলাম? পোলার সমীকরণে প্রকাশ করছিলাম। কার্তেসীয় সমীকরণ দেয়া ছিল, এক্স আর ওয়াই যুক্ত সমীকরণ দেয়া ছিল, পোলার সমীকরণে কনভার্ট করছিলাম। এখন উল্টাটা, পোলার সমীকরণ দেওয়া আছে, কার্তেসীয় সমীকরণে প্রকাশ করতে হবে। ঠিক আছে? ওকে, আসো এইটা 1 নাম্বারটা, r ইকুয়ালস টু 2a cos থিটা, r ইকুয়ালস টু 2a cos থিটা। এইটাকে আমরা এখান থেকে আর এবং থেটাকে আমি রিমুভ করে দিব। কি করব? আর এবং থেটাকে রিমুভ করে দিব, শুধুমাত্র এক্স আর ওয়াই নিয়ে আসবো। তো কি করব? আমি উভয় পক্ষকে একটা আর দিয়ে গুণ করব। উভয় পক্ষকে আর দিয়ে কেন গুণ করব? গুণ করলে একটা সুবিধা আছে, বাম পক্ষকে আর দিয়ে গুণ করলে আর স্কোয়ার হবে, ডান পক্ষকে আর দিয়ে গুণ করার সময় আরটাই কস থেটার সাথে লিখলাম, আরটা কস থেটার সাথে লিখলাম। হ্যাঁ, এই আরকে আর দিয়ে গুণ করলাম আর স্কোয়ার, এই পুরাটাকে আর দিয়ে গুণ করলাম আর কস থেটা একটু আলাদা করে লিখলাম। উভয় পক্ষকে আর দিয়ে গুণ করলাম, সাথে একটু ব্র্যাকেটে সাইড নোট লিখতে পারো যে উভয় পক্ষকে আর দিয়ে গুণ করে। এখন দেখো তো ভাই, আর স্কোয়ার মানে আমরা শিখছিলাম কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার মানে শিখছিলাম এটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার মানে কিন্তু শিখছিলাম। আর টোয়াইসে আর কস থেটা মানে কি? আর কস থেটা মানে হচ্ছে এক্স। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইসে এক্স ইকুয়ালস টু 0। শেষ। শেষ। আর 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক হইলেই ক্লাস শেষ হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, সো এটাই আনসার। হ্যাঁ, রেকর্ডিং ক্লাস নাফিসা জিজ্ঞেস করছো কি এখনই দেখবো? তুমি এখন একটু রেস্ট নাও, পরের ক্লাসটার আগে যদি সময় থাকে রেস্ট নিয়ে, তাহলে পরের ক্লাসের আগেও দেখতে পারো, বা পরে তুমি তোমার ফ্রি টাইমে দেখে নাও। দেরি করো না, ফেলে রাখো না। হ্যাঁ, এটা যে কোনো সময় তুমি দেখতে পারবা, বাট যত তাড়াতাড়ি সম্ভব ফ্রি মাইন্ডে দেখবা, যাতে করে ক্লাসটা তোমার জন্য ইফেক্টিভ হয়। প্রথমটা শেষ কিন্তু, এবার শুধু দ্বিতীয়টা।
দ্বিতীয়টা কি বলছে? r ইনটু 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 2। এটাকে আমি লিখতে পারি r ইকুয়ালস টু হচ্ছে 2। লিখতে পারি না ভাই? লিখতে পারি তো। এখন দেখো তো তারপরের লাইনে আমি লিখতে পারি r ইকুয়ালস টু 2 মাইনাস r cos থিটা। এটাও লিখতে পারি r ইকুয়ালস টু 2 মাইনাস r cos থিটা। আর দিয়ে প্রথমে গুণ করলাম, এটাকে ডান দিকে নিয়ে গেলাম 2 মাইনাস r cos থিটা, বাই আছে হচ্ছে r। ওকে, এখন r এর ভ্যালু আমরা কি শিখছিলাম? r এর ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। r এর ভ্যালু বসাই দিলাম ইকুয়ালস টু 2 মাইনাস এই যে r cos থিটা, ভাই r cos থিটা মানেই হচ্ছে x, x ইকুয়ালস টু r cos থিটা। এখন দুই পাশে যদি আমি বর্গ করি, দুই পাশে যদি আমি বর্গ করি তাহলে কি হবে? এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হবে কি? এটা হবে হচ্ছে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে একটু লিখে দিব, উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি। ঠিক আছে, দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি বা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4x, 4টাকে যদি কমন নাও 1 মাইনাস এক্স। এটাই আনসার, এটাই আনসার। সো 2 নাম্বারটাও কিন্তু শেষ হয়ে গেল। 3 নাম্বারটা করে দিব নাকি হোমওয়ার্ক দিব বলো? 3 নাম্বারটা আসলে এখানে একটা ব্যাপার আছে, একটা ফর্মুলা তোমাদের শিখতে হবে। ত্রিকোণমিতি যখন তোমরা পড়বা তখন এই ফর্মুলাটা তোমাদেরকে আমরাই শিখাবো। তোমাদের কোয়ার্টার 1 এ ত্রিকোণমিতি আছে, তো ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে cos 2 এর ফর্মুলা। তো ত্রিকোণমিতির ফর্মুলাটা একটু লিখে দেই, এখন আপাতত জেনে রাখো, এটা পরে তোমাদেরকে দেখানো হবে যখন ত্রিকোণমিতি ক্লাস হবে। cos 2 এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই ফর্মুলাটা একটু ইউজ করতে হবে, cos 2 এর ফর্মুলা, ত্রিকোণমিতি চ্যাপ্টারের। এই চ্যাপ্টারের না কিন্তু এটা, কিন্তু এই চ্যাপ্টারে এই ফর্মুলাটার প্রয়োগটা দেখতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। তো 3 নাম্বার ইকুয়েশনটা দেখো কি বলছে, আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা। আমি যদি ওই ফর্মুলাটা ইউজ করি, আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটার জায়গায় আমি এই ফর্মুলাটা ইউজ করবো, এর জায়গায় থিটা। cos 2 থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই ফর্মুলাটা ইউজ করতেছি। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ওকে। দেখো এখন যে কাজটা করব, আমি এটাকে গুণ করে দিব, আর স্কোয়ার সমান এ স্কোয়ার দিয়ে গুণ করে দিই, এ স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আরেকটা কাজ করব, আমার টার্গেট কিন্তু আর এবং থিটাকে রিমুভ করা, এর বদলে এক্স ওয়াই নিয়ে আসা, কার্টেসিয়ান সমীকরণে কনভার্ট করতেছি। আমি একটা কাজ করব, উভয় পক্ষকেই আর স্কোয়ার দিয়ে গুণ করব। তো উভয় পক্ষকে যদি আর স্কোয়ার দিয়ে গুণ করি, এটাকে আর স্কোয়ার দিয়ে গুণ করলে হবে আর টু দি পাওয়ার আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, মানে আর স্কোয়ারের উপরে হোল স্কোয়ার হবে। হ্যাঁ, এটাকে যদি আর স্কোয়ার দিয়ে গুণ করি, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার এইভাবেও লিখতে পারি আমি। হ্যাঁ, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, উভয় পক্ষকে আর স্কোয়ার দিয়ে গুণ করতেছি, এইটাকেও আর স্কোয়ার দিয়ে গুণ করব। এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস এটাকে আর স্কোয়ার দিয়ে গুণ করলে এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। উভয় পক্ষকে আর স্কোয়ার দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো এবার, এই আর স্কোয়ারের মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই আর স্কোয়ার মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা একটু পরেই লিখি, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি আর স্কোয়ার হোল স্কোয়ার। এটা তো লিখতে পারি তাই না, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার হোল স্কোয়ার, এক্স ইন্টু এক্স মানে কি এক্স স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার হোল স্কোয়ার। আর এইটা খেয়াল করো, এটা হচ্ছে এ স্কোয়ার, আর স্কোয়ার কস স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি আর কস থিটা তার উপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে লিখতে পারি আর সাইন থিটা তার উপরে স্কোয়ার। ঠিক আছে,
আর স্কোয়ার কস স্কোয়ার থিটাকে লিখলাম আর কস থিটা তার উপরে স্কোয়ার আর সাইন থিটা তার উপরে স্কোয়ার। এবার আসো ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে আর ব্র্যাকেটের মাঝখানে আছে হচ্ছে আর স্কোয়ার। এই আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আসো এ স্কোয়ার আর কস থিটা মানে কি ভাই? আর কস থিটা মানে হচ্ছে এক্স, এক্স এর উপরে স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার আর সাইন থিটা মানে ওয়াই, ওয়াই এর উপরে স্কোয়ার। তো তুমি যদি এ স্কোয়ার কমন নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অঙ্ক শেষ। শেষ, এটাই অঙ্ক। ঠিক আছে, এই লাইনটা একবার লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, শেষ। অঙ্কগুলো সবগুলো আরেকবার দেখবো, ঠিক আছে, আরেকবার দেখবো, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, 3টা অঙ্কই করে দিলাম। এখন তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। এই অঙ্কটা থাক, এটা আমরা নেক্সট ডে দেখবো না। তোমরা চাইলে একটু ট্রাই করো, হ্যাঁ, অঙ্কটা একটু ট্রাই করো। অঙ্কটা কুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। সো একটু ট্রাই করো, যা যা শেখানো হয়েছে এর আলোকে অঙ্কটা পারার কথা চেষ্টা করো। না পারলে তো আমি আসি, ঠিক আছে, না পারলে তো আমি আসি, নেক্সট ডে দেখবো। সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, আমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিই, এবং স্ক্রিনশট না হলে একটু ডান লিখে দিই, ঠিক আছে। আর আজকের ক্লাস যা যা পড়ানো হয়েছে মোটামুটি কারা কারা বুঝছি, কে কত পার্সেন্ট বুঝছি একটু কমেন্টে লিখে দাও, কে কত পার্সেন্ট বুঝছি। ঠিক আছে, রূপন্তী বলছে ভাই কমেন্ট দিব না পোস্ট করব? হ্যাঁ, এই গুলো পোস্ট করে দিব, পোস্ট করে দিব তোমাদের শিখর যে পেইড গ্রুপটা আছে HSC 27 এর সায়েন্সের, সেই গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে, এইটা এইটা একটা পোল। এই পোলটা দেখো আমি করে দিই তোমাদেরকে। এইটাকে পোলার সমীকরণের কার্তেসীয় সমীকরণ কোনটা? এটা একটা পোলার সমীকরণ, এটা কার্তেসীয় সমীকরণে কনভার্ট করতে হবে। আমি একটা কাজ করি, এই ইকুয়েশনটাকে আমি আর স্কোয়ার দিয়ে গুণ করি। আর স্কোয়ার দিয়ে ইকুয়েশনটাকে তো নর্মালি এরকম, সাইন থেটা কস থেটা ইকুয়ালস টু হচ্ছে 1। আমি যদি উভয় পক্ষকে আর স্কোয়ার দিয়ে গুণ করি, এটাকেও আর স্কোয়ার দিয়ে গুণ করলাম, এটাকেও আর স্কোয়ার দিয়ে গুণ করলাম, উভয় পক্ষকে আর স্কোয়ার দিয়ে গুণ করলাম। তো পরের লাইনে আমি আরটাকে সাইন থেটার সাথেও লিখতে পারি, একটা আরকে দিলাম সাইন থেটার সাথে, আরেকটা আরকে দিলাম কস থেটার সাথে। এই আর স্কোয়ারের মধ্যে তো দুইটা আর আছে, একটা আরকে সাইন থেটার সাথে আরেকটা আরকে কস থেটার সাথে দিলাম। আর আর স্কোয়ার ইন্টু 1 মানে তো আর স্কোয়ার। ঠিক আছে, এখন এইটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে ওয়াই, এইটা মানে হচ্ছে তোমার এক্স, আর আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তুমি কি পাচ্ছ? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0 পাচ্ছ। অপশন বি হচ্ছে এটা রাইট আনসার। ঠিক আছে, আরো কিছু হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক গুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট না হলে একটু ডান লিখে দিও ভাইয়াকে। ঠিক আছে, অলরেডি সবাই আমার আগে অঙ্কটা করে বি বি লিখতেছো, অপশন বি। হ্যাঁ ঠিক আছে, তার মানে ঠিকঠাক বুঝছো তোমরা। ওকে, একটু স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, ওকে, ক্লাস টাইমের পরেও 15 মিনিট চলে গেল। আসলে এর পরের ক্লাসগুলো হয়তো আমার আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা এক্সটেন্ড করতে হইতে পারে। এইভাবেই চলে এইচএসসি এর ক্লাস। সো প্রথম দিন থেকে কিছুটা রিয়েলিটি হয়তো বা বুঝতে পারতেছো। আসো তোমাদেরকে একটা গল্প শুনি। গল্পটা হচ্ছে খুবই রিয়েল একটা গল্প, আমার বানানো কোনো গল্প না, খুবই বাস্তব একটা গল্প। এই যে এই স্ক্রিনটাতে একজন মহিলাকে দেখতে পাচ্ছ, যিনি হচ্ছে এভারেস্ট জয় করতেছে, পর্বতে উঠতেছে। তো ইনার নাম হচ্ছে অরুণিমা সিনহা। অরুণিমা সিনহার নাম তোমরা কেউ শুনছো? অরুণিমা সিনহা ছিল ভারতের ন্যাশনাল ভলিবল প্লেয়ার। ন্যাশনাল ভলিবল প্লেয়ার, ন্যাশনাল টিমে খেলতো। অরুণিমা সিনহা 2011 সালের 11ই এপ্রিল লখনৌ থেকে দিল্লিতে যাচ্ছিল ট্রেনে করে। তো ট্রেনে সাধারণ একটা কামরায় উঠছে, এবং এই কামরার মধ্যে রাত্রেবেলা যাচ্ছিল, ট্রেন জার্নি, একাই ছিল। কামরায় আরো অনেক লোকজন ছিল। এর মাঝখানে করলো কি, একদল ছিনতাইকারী তার ব্যাগটা টান দেয়। তো সে যেহেতু একটু স্পোর্টস এর সাথে রিলেটেড আর ইনভলভ, সেও আসলে একটু মানে ব্যাগটা সহজে দিতে চায় না। তো ব্যাগটাও দিচ্ছে না, ছিনতাইকারীরাও তাকে ঘিরছে। তো সবকিছু মিলে তাকে কেউ হেল্পও করেনি, যদিও কামরার মধ্যে অনেক লোকজন ছিল, খালি ছিল না কামরাটা। তো ছিনতাইকারীরা করছে কি, তাকে এক পর্যায়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। রানিং ট্রেন থেকে পড়ে গেছে পাশের লাইনে।
হ্যাঁ? কয়েকটা লাইন তো প্যারালাল থাকে, পাশের লাইনে পড়ে গেছে। পড়ার কিছুক্ষণ পর আরেকটা ট্রেন আসছে বিপরীত দিক থেকে, তার পায়ের উপর দিয়ে চলে গেছে। অলরেডি সে একটা রানিং ট্রেন থেকে পড়ছে। এরপরে ওই রাতেই আরেকটা ট্রেন তার উপর দিয়ে চলে গেছে। তার যখন জ্ঞান ফিরে আসে সে তখন ওঠার চেষ্টা করে। উঠতে চেষ্টা করে সে আসলে উঠতে পারল না। খেয়াল করে দেখলো তার একটা পা তো পুরাটাই নাই। আরেকটা পার হাড্ডি-গুড্ডি সব ভেঙে গেছে। তো মানুষজন দেখে তাকে ঐখান থেকে হসপিটালে নিল। হসপিটালে কয়েক মাস থাকার পরে হ্যাঁ, কিছুটা সুস্থ হইল। একটু উঠে-টুঠে বসতে পারে, পেপার পত্রিকা পড়তেছে। হসপিটালের বেডে শুয়ে। তখন দেখলো কিছু পেপারে রিপোর্ট করছে ন্যাশনাল ভলিবল প্লেয়ার অরুণিমা সিনহা ফ্যামিলির সাথে ঝগড়া করে আত্মহত্যার চেষ্টা করে ট্রেন থেকে ঝাঁপ দেয়। তো বুঝতে পারতেছো তার সিচুয়েশনটা। এরকম একটা সিচুয়েশনে এই নিউজ দেখে সে মেন্টালি আরো ডাউন হয়ে যায়। ঠিক তখনই সে ডিসিশন নেয় সে হচ্ছে এভারেস্ট জয় করবে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, সে এভারেস্ট জয় করবে। তার অ্যাক্সিডেন্টটা ঘটছিল কিন্তু ২০১১ সালের ১১ই এপ্রিল। সে তখন কোন রকমে একটু যখন হাঁটাচলা করতে পারে, বাম পাটা পুরাটাই আর্টিফিশিয়াল পা। আর ডান পায়ে হচ্ছে অনেক লোহার রড-টড লাগানো আরকি। এরকম একটা ভঙ্গুর অবস্থায় সে যায় একজনের কাছে প্রশিক্ষণ নিতে। তো যার কাছে প্রশিক্ষণ নিতে যায় সেও আসলে দেখে খুব অবাক হয়ে যায় যে এরকম একটা সিচুয়েশন থেকে কেউ আসলে এত বড় একটা পাহাড়ে ওঠার চিন্তা করতেছে। এটা তো আসলে কখনো সম্ভব না। তাকে অনেক বুঝানো হয় কিন্তু সে নাছোড়বান্দা। সে ট্রেনিং নিবেই নিবে। ট্রেনিং শুরু হইল। রাস্তা থেকে বেস ক্যাম্পে যাইতে অন্যান্য মাউন্টেনারদের যখন ২ থেকে ৩ মিনিট লাগতো, সেই একই রাস্তা অতিক্রম করতে তার ২ থেকে ৩ ঘন্টা লাগতো। মানুষ যে রাস্তাটা ২ মিনিটে অতিক্রম করে তার সেটা ২ ঘন্টা লাগে। এইভাবেই ট্রেনিং শুরু হলো। আস্তে, আস্তে সেই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করা শুরু করলো এবং সবার আগে একটা সময় আসলো যখন সে রোড থেকে বেস ক্যাম্পে সবার আগে পৌঁছায় যাইত এই অবস্থায়। ট্রেনিং শুরু হইলো, মাউন্টেইনে ওঠা শুরু হইলো, এভারেস্ট জয় শুরু হইলো। এভারেস্টে উঠতে গেলে কিন্তু এই যে কিছু শেরপাও থাকে সাথে, হ্যাঁ? নেপালি শেরপা থাকে। ওরা সবকিছু মানে ব্যাগ, অক্সিজেন সিলিন্ডার এগুলো নিয়ে থাকে। সাপোর্ট দেয়, হ্যাঁ? তো এর সাথে কোনো শেরপা যাচ্ছিল না। নিজেরই ভাঙা অবস্থা। এর সাথে কোন শেরপা যে তার প্রাণটাকে বিসর্জন দিবে। সো এ হচ্ছে যাচ্ছিল। তো শেষমেশ সে একটা শেরপা ম্যানেজও করছে। করে সে হচ্ছে এভারেস্টের উঠতে একসময় খুব কাছাকাছি চলে আসছে। এমন সময় তার অক্সিজেনের সিলিন্ডার প্রায় শেষের দিকে অক্সিজেন। সে যদি ওঠে তাহলে ফেরার সময় আর অক্সিজেন থাকবে না। বেস ক্যাম্প পর্যন্ত সে আর পৌঁছাইতে পারবে না। তো তারপরেও হ্যাঁ, এত দূর আসছে সে কি ফিরে যাবে? সে শেষমেশ এভারেস্টে ওঠে। হ্যাঁ? ফিরতে পারবে কি পারবে না সেটা আর সে চিন্তা করে নাই। সে উঠে গেছে। ওঠার পরে যখন নামা শুরু করলো, ভাগ্যক্রমে আরেকজন বিদেশী ব্রিটিশ একজন মাউন্টেইনার ছিল, যার ২ টা যার ২ টা সিলিন্ডার ছিল এবং সে আবহাওয়া খারাপ দেখে সিদ্ধান্ত নেয় সে বেস ক্যাম্পে ফিরে যাবে। পরের দিন যাত্রা শুরু করবে আবার। তো তার বোঝা কমানোর জন্য সে একটা সিলিন্ডার রেখে আরেকটা সিলিন্ডার নিয়ে নিচে নেমে যায়। তার ফেলে যাওয়া সিলিন্ডারটা নিয়ে সে নিচে নামে। এই ঘটনাটা ঘটে হচ্ছে ২০১৩ সালের ২১ মে। অ্যাক্সিডেন্টটা ঘটছিল ২০১১ সালের ১১ এপ্রিল। আর এভারেস্ট জয় করে হচ্ছে ২০১৩ সালের ২১ মে। মানে ২ বছরের ব্যবধানে সেই ভাঙাখোড়া অবস্থায় বাম পা আর্টিফিশিয়াল, ডান পা ভাঙাচোরা রড বসানো। এই অবস্থা থেকে সে হচ্ছে এভারেস্ট জয় করে। এই এভারেস্ট জয়ের ঘটনা কিন্তু মানে সচরাচর মানে এটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। মাউন্টেনারদের যারা পর্বতারোহী থাকে তাদের সারা জীবনের স্বপ্ন থাকে মাউন্ট এভারেস্ট জয় করবে। সো এরকম একজন মহিলা যে ভাঙা পা নিয়ে ২ পাই অলমোস্ট অচল যে এভারেস্টটা জয় করে দেখায়। সো মানুষের ইচ্ছা শক্তি থাকলে আসলে যেকোনো কিছুই করা সম্ভব। সো তোমাদেরও হয়তো ড্রিম আছে অনেক। বুয়েটে চান্স পাইতে হবে, মেডিকেলে চান্স পাইতে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। তো এই স্বপ্নগুলো অনেকের কাছেই মনে হচ্ছে আমাকে দিয়ে কি সম্ভব? এরকম একজন পঙ্গু মহিলা ২ পা অচল অবস্থায় যদি এভারেস্ট জয় করতে পারে ২ বছরের মধ্যে, ইন্টার লাইফটা তোমারও ১.৫ বছর। সো ভর্তি পরীক্ষা আসতে ২ বছরের কাছাকাছি। তুমি কেন পারবা না? এতদিন যা ঘটছে। এখন থেকেও তুমি যদি ফাইট ব্যাক করো, এখন থেকেও তুমি যদি একদম স্ট্রং ডিটারমিনেশন নিয়ে আগাও, তোমার বেস্ট এফোর্টটা তুমি যদি তোমার পড়াশোনাতে দাও, তোমার ফুল কনসেনট্রেশন যদি পড়াশোনাতে দাও, তাহলে ভাই তোমার পক্ষেও সম্ভব তোমার স্বপ্নটাকে ছুঁয়ে দেখা। যেমনটা এই অরুণিমা সিনহা করছে। সো মোরাল হচ্ছে দ্য পিক অফ এভারেস্ট ইজ নট হায়ার দ্যান দ্য উইল অফ এ ডিটারমাইন্ড হার্ট। হ্যাঁ, তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকো তাহলে তোমার ইচ্ছা শক্তির কাছে এভারেস্টের চূড়াও মাথা নত করো। ঠিক আছে? সো সবাই তোমাদের ইচ্ছা শক্তি নিয়ে স্ট্রং ডিটারমিনেশন এবং একই সাথে স্ট্রং এফোর্ট নিয়ে আগাও। আশা করি তোমাদের স্বপ্ন তোমাদের হাতে ধরা দিবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাস।